সবাইকে শুভেচ্ছা। আমরা শুরু করি গতকালকে, এবং এই ঈদের ছুটিতে আমরা আমাদের দুজন অগ্রপথিক সহযোদ্ধা, নারী আন্দোলনের কর্মী, আমাদের ভগিনী দুজনকে বিদায় জানিয়েছি। সাহসী অভিনেত্রী, 70-এর দশকে যারা বাংলাদেশ টেলিভিশন দেখে পরিচিত এবং পরবর্তীতে নাট্য আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তারা জানেন মিতা চৌধুরীর কথা। ঈদের দিন রাতে তিনি লন্ডনে তার বাড়িতে ক্যান্সারের সাথে প্রায় 1 বছর যুদ্ধ করে মারা গিয়েছেন। আর ঈদের পরের দিন শিপ্রা বোস, 90-এর দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলন, পরবর্তীকালে বাংলাদেশের জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন এবং সর্বশেষ যে আন্দোলনের সাথে তার সম্পৃক্ততার কারণে তাকে মানুষ আরো অনেক বেশি চেনে। শিপ্রা বোস শাহবাগ আন্দোলনের একজন সক্রিয় সংগঠক ছিলেন। তাকে আমরা গতকালকে বিদায় জানিয়েছি। আজকে আমরা, বিশেষ করে আমি এবং ডক্টর নাসরিন সিরাজ জানি, আমাদের কাছে শিপ্রা বোস যেভাবে পরিচিত সেই পরিচয়টা একটু বলে তাকে স্মরণ করে আমরা আজকের এই আলোচনাটা শুরু করতে চাই। শিপ্রাদিকে যারা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধর্ষণ বিরোধী আন্দোলনের সময় এবং পরবর্তীকালে বাংলাদেশের নানান নারী আন্দোলনের সময় একসাথে কাজ করতে গিয়ে চিনেছি, সেখানে আমরা যেটা দেখেছি সেটা যে জিনিসটা বলতে চাই আলাদা করে, কারণ এই বড় বড় জাতীয় আন্দোলনের মধ্যে দিয়ে শিপ্রাদির যে যাপিত জীবনের যে অনুশীলনের মধ্যে দিয়ে যে অনন্য উদাহরণ তিনি আমাদের জন্য তৈরি করে গেছেন, সেটা আমরা উল্লেখ করা জরুরি মনে করি। আমরা দুজনই আজকে একসাথে এখানে যেহেতু বসছি, শিপ্রাদি সকলকে নিয়ে বাঁচার উদাহরণ তৈরি করেছিলেন। উনি কখনো কোনো আমাদের যে একটা আফ্রিকার প্রবাদ আছে যে উই আর বিকজ উই আর, সেটা উনি ওনার জীবনে যেখানে যখন গেছেন, উনি কর্মসূত্রে বিভিন্ন দেশে থেকেছেন দীর্ঘ সময়, সে সকল জায়গায় উনি ভগিনী বন্ধন রচনা করেছেন এবং জায়গা ছেড়ে আসার মধ্যে দিয়ে সেই ভগিনী বন্ধন হারিয়ে যায়নি। সেই বন্ধনকে কিভাবে সজীব রাখতে হয় সেটার উদাহরণ উনি আমাদেরকে দেখিয়েছেন এবং ভগিনী বন্ধনকে টিকিয়ে রাখার, সতত জিয়ে রাখার, ওই আলোটা জ্বালিয়ে রাখার উদাহরণ উনি কালকে যখন আমরা সবাই শাহবাগে একত্রিত হয়েছে তখন দেখতে পেলাম। এইটুকু একটু স্মরণ করে বলতে চাই, কারণ জাতীয় আন্দোলনের ন্যারেটিভে একজন শিপ্রা বোস হারিয়ে যায়। আমাদের জন্য উনি ছিলেন একজন ভগিনী এবং সেই ভগিনী বন্ধন রচনা করতে উনি আমাদের শিখিয়েছেন, সেটা আজকে এখানে আলাদা করে উল্লেখ করতে চাই। এবং ওনার স্মরণে আমরা, আপনারা অনুমতি দিলে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করতে চাই। আজকে আমাদের দৃকের গ্যালারি টকের সিরিজ যে আলোচনা ধারাবাহিকভাবে হচ্ছে গত 2 বছর ধরে, সেই আয়োজনে ডক্টর নাসরিন সিরাজ, অ্যানথ্রোপোলজিস্ট এবং ফিল্ম মেকার ডক্টর নাসরিন সিরাজ আমাদের সাথে আছেন। অনেক ধন্যবাদ। আমার নাম সাইদিয়া গুলরুক। আমার মনে হয় আমরা সবাই চিনি সবাইকে, তারপরেও আমাকে এর আগে নিজের পরিচয় না দেওয়ার জন্য বকা দেওয়া হয়েছে, সেজন্য পরিচয় দিয়ে দিলাম। আমার নাম সাইদিয়া গুলরুক, আমি দৃক এবং নিউ এজে কাজ করি, গবেষক, সাংবাদিক। নাসরিন সিরাজ আমার দীর্ঘদিনের বন্ধু। ও প্রথম চলচ্চিত্র সম্ভবত হারা কয়লা খনি চায়না, সেটা ফুলবাড়ি আন্দোলন নিয়ে, এবং তারপরে সাম্প্রতিককালে তার নির্মিত চলচ্চিত্র লুকোচুরি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যৌনতার রাজনীতি এবং যৌনতা নিয়ে যে নিশ্চুপতা, যৌনতার রাজনীতি নিয়ে যে নিশ্চুপতা, সেটা নিয়ে তিনি কাজ করেছেন। এর বাইরে নানান কিছুর পাশাপাশি পিএইচডি গবেষণার অংশ হিসাবে পার্বত্য চট্টগ্রামে বেশ অনেকদিন গবেষণা কাজ করেছেন। সেই গবেষণা কাজ নিয়েই তিনি আজকে আমাদের সাথে কথা বলবেন। আমাদের এই গ্যালারি সিরিজের আলোচনাগুলোতে আপনারা আগের আলোচনায় যেখানে এসেছেন, যদি এসে থাকেন, সেখানে মূল আলোচকরা দীর্ঘ সময় একটা লম্বা প্রেজেন্টেশনের পরে ফ্লোর উন্মুক্ত করা হয়। আমাকে ডক্টর নাসরিন সিরাজ অনুরোধ করেছেন যে তিনি দীর্ঘ প্রেজেন্টেশনে যেতে চান না, বরং আরও যাতে আলোচনার সময় বেশি পাওয়া যায় সেটার জন্য একটা সংক্ষিপ্ত পরিবেশনের পরে
আমরা চেষ্টা করব একটা আলোচনা গড়ে তোলার, যে বিষয়গুলো নিয়ে উনি কথা বলবেন সেগুলো নিয়ে আমাদের প্রশ্ন, আমাদের মন্তব্য ভিত্তিতে একটা কনভারসেশন আকারে করার একটা চেষ্টা হবে। ধন্যবাদ নাসরিন। অনেক ধন্যবাদ সাইদিয়াকে। আমরা অনেক দিনের পুরনো বন্ধু এবং ওনার অনুরোধে এবং বিশেষ করে ওনাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসলে আমি এখানে কথা বলছি। এটা বলে নিচ্ছি এই কারণে, মানে পিএইচডির গবেষণা তো আসলে অনেক বেশি একাডেমিক। তো আমি সহজ করে বলার চেষ্টা করব এবং আমি যেমন আমাকে আমার বন্ধুরা বলছিল যে অনেক বেশি ইংরেজি ব্যবহার করছি। এটা আমার প্রকাশিত একটা আর্টিকেল, এটা বলা যায় একটু আত্মপ্রচারণা, যাতে আপনারা আর্টিকেলটা নিজেরাই পড়েন, কিন্তু আমি সহজ করে মোটামুটি একটু হচ্ছে গিয়ে বোঝানোর চেষ্টা করব। আর প্রথমে আমি আসলে একটু কৃতজ্ঞতা জানাচ্ছি। অবশ্যই প্রথমে গবেষণায় যারা অংশগ্রহণ করেছেন, পার্বত্য চট্টগ্রামে আমি প্রায় 1 বছর ফিল্ডেই ছিলাম, 2012 থেকে 15 পর্যন্ত ধাপে ধাপে গেছি, কিন্তু 1 বছর একদম টানা ছিলাম। তো সেখানে আমার অনেক মানুষের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। তারা তাদের ভাবনা, ধ্যান, ধারণা আমার সাথে শেয়ার করেছেন, আমার প্রশ্নের উত্তর দিয়েছেন, আমার ব্যাখ্যা বিশ্লেষণগুলোকে সমৃদ্ধ করেছেন। তার জন্য কৃতজ্ঞতা। আরো কৃতজ্ঞতা আসলে জানানোর আছে এখানে। বেশিরভাগই আমার বন্ধুরা যারা আমাকে পিএইচডিতে অনেক হেল্প করেছে, ওনারাও আছেন উপস্থিত, ওনাদেরকেও হচ্ছে ধন্যবাদ। ইলিরা আছেন, তারপরে আমার বন্ধু আনহা আছেন, আনোয়ার আছেন, তারপরে সাইদিয়াও আছেন, বিভিন্ন সময় আমাকে আলাপ আলোচনা করে আমাকে সাহায্য করেছে। আর বিশেষ করে আসলে আমার পিএইচডি ডিফেন্সের সময় আমার বাবা মা যেতে পারেননি, আমি আমার বাবা মাকে বিশেষভাবে হচ্ছে ধন্যবাদ জানাতে চাই। এটা আমি একটু গল্পটা বলতে চাই প্রেজেন্টেশন শুরু করার আগে। কখনো বলা হয়নি, কিন্তু আমার মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা খুব টেকেন ফর গ্রান্টেড নিই যে একজন খুব লেখাপড়া করে হচ্ছে বড় হয়ে যাবে, কিন্তু এর পেছনে আসলে আমাদের বাবা মায়ের অনেক অনেক বড় কন্ট্রিবিউশন আছে। বিশেষ করে আমার মায়ের কন্ট্রিবিউশন এবং আমার বাবার এনেবলিং কন্ট্রিবিউশন, যাতে আমরা করতে পারি, লেখাপড়া করতে পারি, বিয়েটা প্রায়োরিটি না হয়, ঝামেলা সন্তান এগুলো যাতে হচ্ছে প্রায়োরিটি না পায়, বরং আমার মা চেয়েছেন যে আমরা লেখাপড়া করব এবং বিজ্ঞানী হব। এবং আমার মনে আছে অনেক ছোটবেলায় আম্মু একদিন কোনো একটা বিয়ের অনুষ্ঠান থেকে বাসায় ফিরে বলছিল যে আম্মুর খুব ভাল লাগছে যে বর কনে, মানে কনের সাথে কেউ একজন আলোচনা করছিল যে ও পিএইচডি করতে বাইরে যাচ্ছে বা কিছু একটা। তো মানে তখন আমার অনেক ছোট ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যে বিজ্ঞানী হওয়া, লেখাপড়া করা, এটা আসলে আমার মায়ের কাছে বেশি প্রায়োরিটি। তো আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমার বাবা মাকে হচ্ছে ধন্যবাদ জানাতে চাই যে এইভাবে আমাকে এতদূর পর্যন্ত, 50 বছর বয়স হয়ে গেছে পিএইচডি করতে, এতদিন পর্যন্ত টানার জন্য আমাকে। আর আমার শিক্ষক আছেন এখানে, আনু স্যার, স্যারকেও আমি অনেক ধন্যবাদ জানাতে চাই। পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার প্রথম আসলে ইন্টারেস্ট স্যারের সাথে একটা কাজ করা নিয়ে। স্যার হয়তো ভুলে গেছেন, আমরা তখন 3rd ইয়ারে ছিলাম এবং তখন মাত্র শান্তি চুক্তি হয়েছে, এবং সেই সময় একদম আমি কিচ্ছু বুঝতাম না পার্বত্য চট্টগ্রাম এবং হচ্ছে গিয়ে, কিন্তু একটা বোঝার চেষ্টা করেছি, কারণ এই যে কতগুলো কনসেপ্ট আছে যেগুলো আমি একটু পরে আলোচনা করবো, এগুলো যে কত বিভ্রান্তিকর। তো তখন আসলে গভীরভাবে ঢুকতে পারিনি, কিন্তু শান্তি চুক্তি বিশ্লেষণ বা সেটা একটু দেখার চেষ্টা, তখন স্যারের একটা কোর্স করেছিলাম এবং সেটাই ছিল সম্ভবত আমার প্রথম পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা স্যারের সাথে একটা ডিসকাশন। সো ওইটা আমাকে ইন্সপায়ার করেছে। আর রেনুমা এখানে নাই, কিন্তু আমি ওনাকেও ধন্যবাদ জানাতে চাচ্ছি। আমার নৃবিজ্ঞানী হয়ে ওঠার পেছনে যে প্রথম হাতে খড়ি, সেটা আসলে রেনুমা আহমেদের মাধ্যমে। উনি আমাকে চোখ তো খুলে দিয়েছেন, মানে সবসময় ওনার চোখটা মনে হয় আমার পেছনেও থাকে, কোনো কিছু লেখার সময়, চিন্তা করার সময়, বলার সময় আমি হচ্ছে চিন্তা করি যে না, এটা রেনুমা শুনলে মনে হয় আরো ক্রিটিক্যালি ধরবে। সো আমি রেনুমাকেও কৃতজ্ঞতা জানাতে চাই। আচ্ছা, এবার হচ্ছে আমি আমার প্রেজেন্টেশনে আসি। যদিও এখানে বেশি বড় করে লেখা আছে হাঙ্গার হ্যাজ ব্রট আস ইনটু দিস জাঙ্গল, এটা একটা কোটেশন একজন বাঙালি সেটেলারের, সেটার বিষয়ে আমি পরে যাব। কিন্তু মূলত আসলে আমি যেটা করতে চেয়েছি এখানে, সেটা হচ্ছে মোবিলিটি এবং ইনমোবিলিটিটা বোঝার চেষ্টা করা।
আহ, এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমি সেটাই হচ্ছে মূলত পার্বত্য চট্টগ্রামের কেস ধরে নৃবিজ্ঞানে যারা মাইগ্রেশন এবং হচ্ছে গতিশীলতা মানে মোবিলিটি ইনমোবিলিটি, কেন আমি বাংলা লিখিনি কারণ আসলে ঠিক বাংলা ট্রান্সলেশন করলেও ঠিক বোঝা যাবে কিনা আমি ঠিক নিশ্চিত না, কারণ এখানে বিষয়গুলো হচ্ছে কনসেপ্ট বা ধারণা, কতগুলো কল্পনা আমরা একসাথে গ্যাদার করি একটা শব্দ বা পদের মাধ্যমে। তো এইগুলো আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে মাইগ্রেশন, গতিশীলতা এবং হচ্ছে আটকে পড়া, মানুষের যে একটা আটকে পড়ার ফিলিংস হয় সেই বা বাস্তবতা তৈরি হয়, সেই বিষয়গুলোকে যেহেতু আমি ডিল করব সেই কারণে হচ্ছে আমি ইংরেজি ব্যবহার করছি। মোবিলিটি ইনমোবিলিটি মূলত এই এই বিষয়গুলো হচ্ছে বা ধ্যান ধ্যান ধারণাগুলো বা কনসেপ্টগুলো হচ্ছে আমার মূল এই আলোচনার বিষয়। ছবিগুলো নিয়ে কি একটু বললে কি মনে হয়, একটু একটু আমি ব্যাকগ্রাউন্ডে পরে যাব। যেহেতু আমি ছবি দিয়েছি এবং এর আগে আমি প্রেজেন্টেশনের সময় আমি শুনেছি যে একটু বললে হচ্ছে সুবিধা হয়। আপনারা এইখানে যে ছবিটা দেখছেন সেটা হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠান, যেখানে সাধারণত আমি মানে যদিও আমি ব্যাকগ্রাউন্ডটা না বলেই হচ্ছে আগে বলে ফেলতেছি, হয়তো সবসময় বিদেশিদের সামনে উপস্থাপনা করেছি তো জন্য ব্যাকগ্রাউন্ড আগে বলতাম। এবার যেহেতু বাংলাদেশে এটা আমার প্রথম প্রেজেন্টেশন বাংলাদেশে আমার কাজ নিয়ে, তো আমি ব্যাকগ্রাউন্ডটা একটু পরে বলবো। ছবিটা আমি একটু জাস্ট একটু হয়তো সারপ্রাইজ তৈরি করছি সেজন্য বলছি যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা ধারণা আছে আমার বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে গিয়ে, যে বোধহয় পাহাড়ি এবং বাঙালিরা হচ্ছে কি খুবই অ্যান্টাগনিস্টিক একটা পজিশনে রয়েছেন। কিন্তু আমি যখন পার্বত্য চট্টগ্রামে কাজ করেছি তখন যেহেতু আমি প্রতিদিন ওখানে থেকেছি, একটা দৈনন্দিন বাস্তবতার মধ্যে আমি থেকেছি, তো তখন আমি আসলে ওটা ছিল একেবারে আমার প্রথম ফিল্ড ওয়ার্কের প্রথম একটা জাস্ট চিনি না জানি না ঘুরে বেড়াচ্ছি পানছড়িতে, যেটা খুবই হচ্ছে গিয়ে বিভিন্ন সময় পত্রপত্রিকাতে সংঘর্ষ হয় বলে একটা জায়গা হিসেবে পরিচিত। কিন্তু তারপরে আমার এবং ওখানে আমাদেরকে পুলিশও ধরেছিল বাই দ্য ওয়ে। কিন্তু যাই হোক, আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল দেখতে যে পাহাড়ি এবং বাঙালি পাশাপাশি বসে হচ্ছে আমরা একটা মোবাইলে ছবি তুলেছিলাম, তো ওনারা দেখছেন, তো এটা আমাদের কাছে মনে হয়েছিল যে সহাবস্থান কোথাও একটা হয়তো আছে যেটা গবেষক হিসেবে আমাদের দেখা জরুরি। এবং এটাও তাই, একটা বিয়ের অনুষ্ঠানে আপনারা দেখছেন যে একজন মারমা একটা বিয়ের অনুষ্ঠানে হচ্ছে একজন বাঙালি বন্ধু হচ্ছে ইনভাইটেশন পেয়েছেন এবং মদ এবং হচ্ছে শুয়োরের মাংস খাচ্ছেন। সো আমার কাছে মনে হয়েছিল যে আসলে যে যতভাবে আমরা গণমাধ্যমে এক ধরনের কি বলবো জাতি বিদ্বেষ হিসেবে এই পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে উপস্থাপন করা হয়, সেটা থেকেও যে আসলে একটু সীমা লঙ্ঘন করা বা যেটাকে আমরা বলি যে ব্লার একটা বাউন্ডারিটা অনেক বেশি ঝাপসা বা অনেক ছিদ্র আছে, যাওয়া আসা করা যায়, সেরকম একটা প্রকাশ আসলে পাওয়া যায় আমার কাছে মনে হয় এই ছবিগুলো দেখে। তো যেটা আসলে আমার গবেষণার বিষয়, আপনারা সবাই জানেন হয়তো যে 1979 সালের দিকে হঠাৎ করে দেশে একটা হইচই পড়ে যায়। হইচইটা কি নিয়ে? সেটা হচ্ছে যে ল্যান্ডলেস বা ভূমিহীন যেসব কৃষক আছে ওনাদেরকে হচ্ছে গিয়ে জমি দেওয়া হবে বিনা পয়সায় 5 একরের মতো, এবং তাদেরকে সব ধরনের হচ্ছে গিয়ে সহযোগিতা দেওয়া হবে সেই 5 একর জমিতে কৃষি কাজ শুরু করার জন্য। এমনকি 5,000 টাকার মতো হচ্ছে গিয়ে ক্যাপিটালও দেওয়া হবে বা মূলধন দেওয়া হবে। এবং আরেকটা হচ্ছে যে প্রথম কৃষি মানে ফসলটা ঘরে ওঠার আগে তাদেরকে হচ্ছে গিয়ে এমনকি খাবার দাবারও দেওয়া হবে এবং কৃষিকাজের জন্য বীজ ট্রেনিং যা আছে সব দেওয়া যাবে, এবং একটা ফ্রি একটা মানে বিনা পয়সায় একটা ওই জায়গাতেও নিয়ে যাওয়া হবে। সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। এটা হচ্ছে 1979 সালের কথা। তো এইটাই হচ্ছে গিয়ে যেটাকে বলছে সেটেলার প্রোগ্রাম, যেটাকে আমি বলছি পপুলেশন রিলোকেশন প্রোগ্রাম। তো সেটার যখন ডিজাইন করা হচ্ছিল, জাস্ট আমি একটু ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য বলছি, অনেকে হয়তো জানেন না, সেখানে বেশ কয়েকটা বিষয় কাজ করেছিল। সেটা হচ্ছে যে একটা ধারণা রাষ্ট্রের যারা এটা ডিজাইন করেছেন এই রাষ্ট্রের প্রোগ্রামটা, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম খালি জায়গা, এখানে প্রচুর জায়গা আছে এবং এখানে অনেক অব্যবহৃত হচ্ছে জমি সম্পদ আছে, যেটা হচ্ছে গিয়ে কঠোর পরিশ্রমী বাঙালি কৃষকদের জন্য অপেক্ষা করছে।
এবং হচ্ছে গিয়ে বাঙালিরা যে হচ্ছে প্লাউ কাল্টিভেশন করে, মানে হচ্ছে যে লাঙল দিয়ে যে চাষ করে, সেটা হচ্ছে শ্রেষ্ঠ। এবং সেটা ওইখানে ওই জায়গাটা হচ্ছে প্রিমিটিভ, ওখানে কোনো কিছু আধুনিক হয়নি। বাঙালিদেরকে নিলে ওই জায়গাটা আধুনিক হবে। এছাড়াও আর এটা যেটা কাজ করছিল এটার মধ্যে, এই প্রোগ্রামটার পিছনে, সেটা হলো ওখানে একটা রেজিস্ট্যান্স কাজ করছিল। আমি এখনো পরের স্লাইডে যাইনি, আগেই আছে। আরেকটা ছিল যে রাষ্ট্র আশা করছিল যে বাঙালিরা হচ্ছে গিয়ে লয়াল রাষ্ট্রের প্রতি, এবং কিছু বিদ্রোহী হচ্ছে গিয়ে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে ফেলতে চাচ্ছে। যে রেজিস্ট্যান্সটা তখন চলছিল সেটা হচ্ছে ইন্টারপ্রেট করা হয়েছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে, এবং আশা করা হচ্ছিল যে বাঙালিরা গিয়ে সেখানে হচ্ছে গিয়ে বিদ্রোহীদেরকে দমনে হচ্ছে বাংলাদেশকে সাহায্য করবে বা ওই জায়গাটা পপুলেট করবে। তো এইভাবে প্রায় 1980 সাল থেকে 1985 সালের মধ্যে 4 লাখ হচ্ছে গিয়ে ভূমিহীন কৃষককে পার্বত্য চট্টগ্রামে নেওয়া হয়। এবং যেটা ঘটে সেটা হচ্ছে গিয়ে যে এদের অভিবাসনের ফলে পার্বত্য চট্টগ্রামের যে জনসংখ্যা, সেটার যে অনুপাত ছিল সেটা পুরো পাল্টে যায়। তার মানেটা কি? মানেটা হচ্ছে যে 1974 সালে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, যে পার্বত্য চট্টগ্রামে 19 কলোনিয়াল পিরিয়ডের পরে আসলে হচ্ছে গিয়ে আদমশুমারি করা হয়নি। এখানে যেমন আদমশুমারি করা হয়, আদমশুমারি নিয়ে একটু প্রবলেম আছে, সেটা আমরা আর একটু পরে ক্লারিফিকেশন কোয়েশ্চেনের সময় হয়তো আর একটু ক্লিয়ার করতে পারি। কিন্তু এখন যেটা আমি বলে নিচ্ছি যে আদমশুমারি তো নিয়মিত করা হয় না, তারপরেও হচ্ছে গিয়ে যখন ইমপ্লিমেন্টেশন হয় 1974 সালে, দেখা যায় 81% ছিল হচ্ছে গিয়ে ওখানকার আদিবাসীরা, পাহাড়িরা, এবং 1991 সালে সেটা দাঁড়ায় হচ্ছে গিয়ে 51%। এবং এরপরে হচ্ছে দেখা যায় যে শুধুমাত্র যে 4 লাখ মানুষ গেছে এমন না, দেখা গেছে যে এরপরেও হচ্ছে গিয়ে নিজ উদ্যোগে অনেক বেশি লোকজন গেছে, যেটা আমিও হচ্ছে গবেষণায় পেয়েছি। এবং তারা হচ্ছে গিয়ে সেখানে দেখা যায় যে মানে জায়গা দখল করে, এবং এর ফলে যেটা হয় এবং যেটা হয় সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্সের ফলে, যেটা বলছিলাম যে পুরো জায়গাটা আসলে 1976 সালেই হচ্ছে গিয়ে মিলিটারি রুল জারি করা হয় রেজিস্ট্যান্সটা হচ্ছে গিয়ে প্রতিহত করার জন্য, এবং বাঙালিরাও এখানে জয়েন করে। এবং দেখা যায় যে এই বাঙালি সেটেলাররা রেপ, ম্যাসাকার, এই ধরনের বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত হয়। এবং ইতিহাসটা যদি আমি আর একটু সংক্ষিপ্ত করি, তাহলে হচ্ছে 1997 সালে এসে হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে গিয়ে হয়তো আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, যেটা PCGSS আমরা হচ্ছে গিয়ে সংক্ষেপে বলি, তার সাথে হচ্ছে বাংলাদেশ আর্মির যে যুদ্ধ চলছিল, সেটা হচ্ছে 1997 সালে হচ্ছে শান্তি চুক্তি হয়, একটা যুদ্ধের একটা পজ দেওয়া হয়। এবং এর ফলে যেটা হয় যে এক ধরনের আশা তৈরি হয় যে পার্বত্য চট্টগ্রামে এই জায়গাটাকে দেখা হচ্ছে যে এখানে জনসংখ্যা নাই, এটা হচ্ছে গিয়ে একটা পেরিফেরাল জায়গা, এবং এখানে হচ্ছে গিয়ে যারা আছেন রেজিস্ট করছেন আমাদেরকে হচ্ছে গিয়ে স্বীকার করো, বাঙালি ছাড়াও হচ্ছে গিয়ে অনেক ধরনের জাতি আছে এই বিষয়টা। এবং হচ্ছে গিয়ে রিজিয়নাল অটোনমি যে দাবিগুলো চলছিল, সেই সব কিছুকে বাদ দিয়ে যে আন্দোলন চলছিল, এবং ধারণা করা হচ্ছিল যে 1997 সালে শান্তি চুক্তির ফলে সেটা একটু হচ্ছে একটা ইনক্লুশন হবে। কিন্তু সেটা আসলে এখন যদি আমরা দেখি, যে এখনো পর্যন্ত যদি দেখি, সেটা আসলে হয়নি। কেউ কেউ বলে যে এটা টপ ডাউন নেচারের কারণে হয়নি, অনেক বেশি গণতান্ত্রিক ছিল না শান্তি চুক্তি প্রক্রিয়াটা, অনেকে ইনক্লুড করা হয়নি, সেটা বাঙালি সেটেলাররাও মনে করে, আর পাহাড়িরাও অনেকে মনে করে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে যদি আমি একটু জাস্ট আগানোর জন্য, সংক্ষেপ করার জন্য বলি যে 97 সালে হচ্ছে গিয়ে শান্তি চুক্তি হয়, সবকিছুই হয়, কিন্তু তারপরে দেখা যায় যে পোস্ট ওয়ার সিচুয়েশনটা আসলে তেমন বেশি শান্তিপূর্ণ ছিল না। এবং ওই ডেমোগ্রাফিক সিচুয়েশনটা যদি ধরি, তাহলে আমার কাছে যে সবচেয়ে শেষ মানে আপডেটেড আমার কাছে যেটা আছে 2009 সালে, সেটা হচ্ছে দেখা যায় 65% আসলে হচ্ছে গিয়ে বাঙালি পপুলেশন ওখানে। তার মানে এখন হয়তো আরো খবরাখবর নিলে হয়তো দেখা যাবে আরো কম। তো আমার এই যে
যেটা আমি উপস্থাপন করছি যে আন্ডারস্ট্যান্ডিং মোবিলিটি এবং ইমোবিলিটি, গতিশীলতা এবং আটকে পড়া, এই বিষয়টা পার্বত্য চট্টগ্রামে যেটা ফিল করছে হচ্ছে বাঙালি মাইগ্রেন্টরাই ফিল করছেন, বাঙালি অভিবাসীরাই ফিল করছেন, সেটাই আমি বোঝার চেষ্টা করছি যে কেন সেটা ওনারা বলছেন। তো এবং এটা করতে গিয়ে আমি যেটা দেখছি যে এখানে মূলত আমি বিভিন্ন ধরনের আসলে এই যে মানে এটা কেন আমি আচ্ছা এখানে আমি আসলে অবজেক্টিভটা লিখেছি, এটা পড়তে হবে না, আমি একটু ব্যাখ্যা করি তাহলে বেশি বোঝা যাবে। সেটা হচ্ছে যে সাধারণত মাইগ্রেশন স্কলারশিপে মনে করা হয় না যে সবাই বোধহয় হচ্ছে গিয়ে অভিবাসন করতে চায়, তাতে হচ্ছে গিয়ে আমাদের ভালো হবে। তো এইটা আসলে হচ্ছে গতিশীলতা, যে একটা ন্যাচারাল ধরে নেওয়া হয় যে গতিশীলতা যেন হচ্ছে অবধারিত, কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে আসলে মোবিলিটি এবং ইমোবিলিটি মানে গতিশীলতা এবং আটকে পড়া এইগুলো আসলে ঠিক সেপারেট না, এটা বরং হচ্ছে সম্পর্কিত। এবং এই যে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে মোবিলিটির এবং ইমোবিলিটির একই সাথে, এই দুটোকেই আসলে একই সাথে বিশ্লেষণ করা হচ্ছে আমার অবজেক্টিভ, আমার লক্ষ্য, এবং এটাই আমি দেখেছি। আরেকটা হচ্ছে যে বিভিন্ন রকমের স্ট্রাকচার অফ আছে, স্ট্রাকচার, পাওয়ার স্ট্রাকচার আছে, এবং তার মধ্যে কেউ কেউ ইনক্লুড হয়, কেউ কেউ এক্সক্লুড হয়। সেটা জেন্ডার পাওয়ার স্ট্রাকচার হতে পারে, সেটা হচ্ছে জাতিগত পাওয়ার স্ট্রাকচার হতে পারে, সেটা ক্লাস পাওয়ার স্ট্রাকচার হতে পারে, সেটা আমি কোথায় বসবাস করছি, পেরিফেরিতে না সেন্টারে, আমার চাকরিটা কি, আমার কার সাথে কার লিঙ্কড আছে আমি, এই সব কিছুই আসলে নির্ভর করছে কে গতিশীল আর কে গতিশীল না। এবং দেখা যাচ্ছে গতিশীলতার সাথে আসলে আটকে পড়ার একটা রিলেশন আছে, সেই রিলেশন এবং সেটার যে বিভিন্ন ধরনের প্যাটার্ন, সেটাই হচ্ছে গিয়ে আমার বিশ্লেষণ করার উদ্দেশ্য। আচ্ছা, এখানে আমি যেটা সারপ্লাস পপুলেশনের মাধ্যমে আমি আসলে যেটা বলছি, আমি আগের ছবিগুলো ব্যবহার করছি সো দ্যাট আপনারা কনফিউজ না হন, কিন্তু এখানে আসলে আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে কেন হচ্ছে বাঙালিদেরকে নিয়ে আমি কাজ করছি এবং কেন মনে হচ্ছে আমি যে ওরাই বেশি ইম্পর্টেন্ট কাজের বিষয় হিসেবে। সেটা হলো যে আমি আর একটু পরে হচ্ছে আরো ব্যাখ্যা করব। সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের যে ব্যাখ্যাটা আমি একটু দিলাম, যেটা হয়তো আমি আর একটু এলাবোরেট করব, যে আদিবাসীদের নিয়ে হচ্ছে গিয়ে যেমন হচ্ছে যে মানুষ বেশি গুরুত্বপূর্ণ না, জমিটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এইটা আসলে হলো গিয়ে আমার কাছে মনে হয়েছে যে একই জিনিসটা আমরা বাঙালি সেটেলারদের ক্ষেত্রেও দেখবো, যে তাদের জীবনের থেকেও আসলে মানে তারা হচ্ছে মানে এটা সারপ্লাস পপুলেশন, মানে তারা হচ্ছে গিয়ে মরে যেতে পারে, তাদেরকে কেউ কেয়ার করে না, এরকম ধরনের একটা, যে আমার রিসোর্স, ন্যাচারাল রিসোর্স হচ্ছে ইম্পর্টেন্ট, মানুষ মোটেও ইম্পর্টেন্ট না। এবং এটা হচ্ছে গিয়ে দুজনের ক্ষেত্রেই হচ্ছে গিয়ে খানিকটা ক্ষেত্রে সত্য। এবং এইটা বিশ্লেষণ করার জন্য আমি তানিয়া মুরেলির, উনি ইন্দোনেশিয়াতে কাজ করেছেন এবং হচ্ছে মূলত হচ্ছে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছেন এবং দেখিয়েছেন যে ডেভেলপমেন্ট বিভিন্ন যে কাজগুলো করা হয় তার মধ্যে এই যেভাবে সাজানো হয়, তাদের হচ্ছে রিসোর্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, মানুষ বেশি গুরুত্বপূর্ণ, এবং তাদেরকে কেয়ার করা হয় না বলেই তারা কি বাঁচলো না মরে গেল। এটা ঠিক হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে আমরা যেটা হয় না যে একটা পলিটিক্যাল ইকোনমিক একটা ব্যাখ্যা আছে যে ইন্ডাস্ট্রিতে মানে ডিসপ্লেসড হলে মানুষ ইন্ডাস্ট্রিতে হচ্ছে অ্যাকোমোডেট হবে, কিন্তু আসলে তা না। ব্যাপারটা হচ্ছে যে মানুষকে ডিসপ্লেস করার পলিটিক্যাল এবং ইকোনমিক অর্ডারই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বাস্তবতা। এটা বোঝানোর জন্যই বা ব্যাখ্যা করার জন্য সারপ্লাস পপুলেশনটা আমি একটা থিওরিটিক্যাল কনসেপ্ট হিসেবে এখানে ব্যবহার করছি, যার ফলে আমি আসলে বোঝাতে চেয়েছি যে এরা সবাই হচ্ছে অপ্রয়োজনীয়, অতিরিক্ত, এদের লাগবে না, এরকম একটা আইডিয়া হচ্ছে গিয়ে আছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পার্বত্য চট্টগ্রাম সিচুয়েশনটা বোঝার জন্য যেহেতু মাইনরিটি ভায়োলেন্স হয়েছে এবং হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের হিউম্যান রাইটস অর্গানাইজেশনের অ্যাটেনশন ছিল, যেটা হচ্ছে কি খুবই যুক্ত, কিন্তু দেখা যায় যে ওয়ান সাইডেড হয়ে গেছে স্টোরিটা, আরেক সাইডে স্টোরিটা হয় নাই, যার ফলে সমস্যাটা কি হয়েছে, সমস্যাটা হয়েছে যে জাতিগত বিভাজন অবভিয়াস ধরে নেওয়া হয়েছে, এসেনশিয়ালাইজ করা হয়েছে, মনে হচ্ছে এটা প্রাকৃতিক এবং যেন পরস্পরকে দেখতে পারে না, এবং হচ্ছে দুজনের ইন্টারেস্ট এবং দুজন যে দুইটা গ্রুপ যেন হচ্ছে খুবই ডিসিমিলার সমস্যার মুখোমুখি, ব্যাপারটা যে আসলে তা না সেটা মনে হচ্ছে, এবং তাদেরকে অনেক বেশি সাংঘর্ষিক জায়গায় নিয়ে আসছে। কিন্তু বরং আমরা যদি এইভাবে দেখলে আমরা দেখতে পাবো যে আসলে উভয় পক্ষই আসলে রাষ্ট্র ফরমেশন, পলিটিক্যাল এলিট
তাদের যে স্কিমগুলো আছে বা তাদের যে রেজিম অফ ইমমোবিলিটি অ্যান্ড মোবিলিটি আমি বলছি, পরে আবার ব্যাখ্যা করব, সেটার আসলে তারা ভিকটিম। এবং সেই কারণে হচ্ছে কি আমার কাছে মনে হয় যে এই বাঙালি সেটেলারদের নিয়ে যে রিসার্চের যে একটা অভাব আছে এবং মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা হচ্ছে গিয়ে অ্যাড্রেস করা জরুরি। এবং সেই কারণেই হচ্ছে বাঙালিদের সেটেলারদের নিয়ে কাজ করার আমার চেষ্টা। যেটা আমি বলছিলাম, মেইন ফাইন্ডিং হচ্ছে আমার এইটাই যে যদি আমরা লোকাল মানে ইন্ডিজিনাস পিপলদেরকে আর বাঙালি হচ্ছে সেটেলারদেরকে দুইটা ক্যাটাগরি হিসেবে দেখি, দুটা হচ্ছে অপোজিশন ক্যাটাগরি এবং বাইনারি ক্যাটাগরি, তাহলে আসলে আমরা ওই জিনিসটাই ভুলে যাব যে, বা দেখতে পারবো না যে দুজনে হচ্ছে রেজিমস। দেখবেন আমি এস ইউজ করেছি, তার মানে হচ্ছে একটা রেজিম না, এখানে নানা রকমের রেজিম হচ্ছে গিয়ে মোবিলিটি এবং ইমমোবিলিটি এবং স্টেট, ন্যাশনাল, জাতীয় এবং রাষ্ট্রীয় এবং হচ্ছে স্থানীয় যে এলিটরা এবং মিলিটারি যে এলিটরা যেটা হচ্ছে গিয়ে শাসন করছে, শাসন ব্যবস্থার, সেটার হচ্ছে গিয়ে ভিকটিম। এটাই হচ্ছে আমার মেইন ইয়ে। কতক্ষণ কথা বললাম? এখানে আসলে আমি আমার যেটা আমি বলেছি, আমার পরবর্তী 3টা স্লাইড আসলে হচ্ছে গিয়ে মূলত ঐতিহাসিক প্রেক্ষাপটটা ব্যাখ্যা করা, যার মধ্যে দিয়ে আসলে আমার মূল আর্গুমেন্ট এই 3টা স্লাইডে, যেমন এই স্লাইডটার মাধ্যমে আমি যেটা ব্যাখ্যা মানে প্রেজেন্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মূল আর্গুমেন্টই হচ্ছে যে রাষ্ট্রের ফরমেশন, রাষ্ট্র কিভাবে গঠিত হচ্ছে সেটার উপরে আসলে নির্ভর, মানে রাষ্ট্রটা গঠিত হয়েছে কাউকে ডিসপ্লেস করার জন্য, কাউকে এমপ্লেস করার জন্য। এটাই হচ্ছে গিয়ে আমরা লম্বা সময় ধরে দেখতে পাচ্ছি। আমি যদি একটু সংক্ষেপে বলি, আমরা পরে ক্ল্যারিফিকেশন কোয়েশ্চেন আরো আসতে পারি। আমি বলছি সংক্ষিপ্ত করে বলছি কারণ অনেকেই এখানে আছেন যারা অলরেডি ইতিহাসটা জানেন, আমি বোর করতে চাচ্ছি না। সেটা হচ্ছে যে আমি এই বিশেষ করে এই ম্যাপটা ইউজ করেছি, কারণ হচ্ছে বাংলাদেশ এবং পার্বত্য চট্টগ্রামে বোঝার ক্ষেত্রে আমরা হচ্ছে একটা টার্ম ব্যবহার করি, মেথোডোলজিক্যাল ন্যাশনালিজম। এটাতে ভুগি। এটা আমাদের স্কলার বা আমাদের যারা ছাত্রছাত্রী আছেন, সব অ্যাক্টিভিস্ট আছেন বা যেভাবে ভাবেন, এটার মধ্যে সমস্যা আছে। তার মানে কি? তার মানে হচ্ছে ভাবনার বিশ্লেষণের সবখানে আমাদের রাষ্ট্র থেকে শুরু হয়, কিন্তু আসলে তো রাষ্ট্র খুবই সাম্প্রতিক বিষয়। এবং আমরা যদি বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে আপনি দেখেন যে এটা ভেনসেন্ডেলের ডাচ একজন হিস্টোরিয়ান, ওনার এই একটা ম্যাপ আমি ব্যবহার করছি, যেটা উনি দেখাতে চাচ্ছেন এবং বলতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম হচ্ছে হাইল্যান্ড এশিয়ার অংশ এবং বাংলাদেশ হচ্ছে গিয়ে ডেল্টাইক প্লেনের অংশ, সমতল এবং হচ্ছে গিয়ে বদ্বীপ অঞ্চলের অংশ। এটা হচ্ছে একটা মিটিং জোন। এবং আমরা যদি একটু জেমস স্কট একজন অ্যানথ্রোপোলজিস্ট আছেন, যিনি হচ্ছে গিয়ে পুরো অনেক জোমিয়ার, এটার নাম ভেনসেন্ডেল বলছে জোমিয়া, হাইল্যান্ড এশিয়াকে পুরো হচ্ছে বা এশিয়ান ম্যাসিভ যেটা বলছি, যেটা উনি দেখাচ্ছেন এখানে ব্রাউন কালারে, তার মানে হচ্ছে বিরাট পাহাড়ি এলাকা। দেখা গেছে রাষ্ট্রের গঠন হয়েছে প্রথমে সমতল জায়গায় এবং হচ্ছে এই জায়গাগুলো পেরিফেরি করে ফেলা হয়েছে, যার ফলে না জানা যায় এখানকার স্থানীয় মানুষদের হিস্ট্রি, এবং হিস্ট্রি যদি লেখাও হয় তাহলে ইন রিলেশন টু প্লেন সেটা দেখানো হয়। যার ফলে আমরা যখন এখানে বিশেষ করে তাকাই, তখন আমরা দেখবো মুঘল আমলে, মানে আমরা মনে হয় না যে মানে কেন এটা বোঝাটা জরুরি, পার্বত্য চট্টগ্রাম সম্বন্ধে একটা মিসকনসেপশন আছে যে ওনারা হচ্ছে প্রিমিটিভ, ওনারা কানেক্টেড না, ডিসকানেক্টেড, একটা জায়গায় হচ্ছে গভীর জঙ্গলের ভিতরে লুকিয়েছিল, এরকম না। আসলে ভেনসেন্ডেল ইতিহাস ইনফরমেশন দিয়ে যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে যে বহু আগে থেকে আসলে পার্বত্য চট্টগ্রামের মানুষ ইয়ের কারণে, চিটাগং পোর্টের কারণে হচ্ছে গিয়ে একটা হচ্ছে মানে সাগরের যে সব ট্রেডের লাইন ছিল, ট্রেড ওখানের সাথে কানেক্টেড ছিল। আর একটা হচ্ছে গিয়ে ল্যান্ডেরও যে হচ্ছে গিয়ে ট্রেড লাইন ছিল, ট্রেড রুট ছিল, তার সাথে কানেক্টেড ছিল। তার মানে হচ্ছে এনারা কখনোই ডিসকানেক্টেড ছিলেন না। কিন্তু একটা বিষয় সেটা ছিল, সেটা হচ্ছে গিয়ে ওই যে রাষ্ট্রীয় কেন্দ্রীয় এই ধরনের হায়ারার্কিক্যাল
পলিটিক্যাল অর্গানাইজেশন ছিল না, বরং হচ্ছে গিয়ে যেটা জেমস স্কটও বলে যে অনেক বেশি হচ্ছে গিয়ে ডিসেন্ট্রালাইজড এক ধরনের ছিল। কিন্তু এটা আসলে পরিবর্তিত হতে শুরু করে হচ্ছে মুঘল আমলেই, কারণ হচ্ছে মুঘলরা তখন ট্রেডারদেরকে ওখানে ইমপ্লিমেন্ট করে, ট্যাক্স ইমপ্লিমেন্ট করে, এবং হচ্ছে গিয়ে পাহাড়ি স্থানীয়দেরকে হচ্ছে গিয়ে এজেন্ট হিসেবে বা সাপ্লায়ার হিসেবে করে। এইভাবে আস্তে আস্তে আসলে ধীরে ধীরে এবং পরে হচ্ছে উলফগ্যাং মে, উনি হচ্ছেন একজন জার্মান অ্যানথ্রোপোলজিস্ট, উনিও দেখেছেন যে কিভাবে কলোনিয়াল পিরিয়ডে আরো হচ্ছে জিনিসটা হলো গিয়ে আরো ফরমেশন পেতে থাকলো। এই যে আমরা, তার মানে হচ্ছে এই যে একটা বড় এরিয়া ধরে যেখানে মানুষের আগে আনাগোনা ছিল, যেটা আমরা বলছি মোবিলিটি, সেটাকে ইমোবিলাইজ করা, সেই মোবিলিটিকে হচ্ছে গিয়ে রোধ করা হয় হচ্ছে রাষ্ট্রের ফরমেশনের মাধ্যমে। কলোনিয়াল পিরিয়ডে যেটা হলো যে একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল হচ্ছে বর্ডার তৈরি করা, সেটা বার্মার সাথে বর্ডার তৈরি করা, এবং বার্মার সাথে বর্ডার তৈরি করার জন্য তখন এই পার্বত্য চট্টগ্রামের বর্ডারটাও আসলে, মানে পার্বত্য চট্টগ্রামের মিলিটারাইজেশন কলোনিয়াল পিরিয়ড থেকে শুরু হয়। তখন মূলত উদ্দেশ্য হচ্ছে টেরিটরি ভাগ করা এবং হচ্ছে বর্ডার তৈরি করা। এই রাষ্ট্রের ফরমেশন, বর্ডারের ফরমেশন এবং হচ্ছে সবকিছুর মাধ্যমে আরেকটা যেটা ঘটনা ঘটে সেটা হলো পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের আসলে কানেকশন বেশি ছিল হচ্ছে বার্মার সাথে। তার মানে হচ্ছে ওনারা এক্সপোর্টস ছিল হচ্ছে শুধু বাঙালি কালচারের সাথে না, ইয়ের কালচারের সাথেও, নন বেঙ্গলি যে মায়ানমার কালচারের সাথেও, এবং আমরা ভাষা এখনো দেখি সেটা। কিন্তু যেটা হয় যে এর কলোনিয়াল পিরিয়ডে এই বর্ডারের মাধ্যমে যেটা হয় যে ডমিনেন্স বেশি তৈরি হয় হচ্ছে বাঙালি কালচারের, বাঙালি মডেলের, এটাই হচ্ছে শ্রেষ্ঠ। তার মানে আমরা এই পুরো কনসেপ্টটাই হচ্ছে পাল্টে গেল, যে প্রিমিটিভ হিসেবে যেগুলো আমরা ধারণা করি, আমরা যদি একটু হিস্ট্রি দেখি, একটু পিছিয়ে দেখি, তাহলে আমরা দেখবো যে আসলে বর্ডারের মাধ্যমে ওনাদেরকে বরং প্রান্তিক করা হয়েছে, রাষ্ট্র তৈরির মাধ্যমে আসলে প্রান্তিক করা হয়েছে, সংস্কৃতি, ভাষা সবকিছুই হচ্ছে গিয়ে প্রান্তিক করা হয়েছে। এরপরে আমি আসলে লাফ মেরে একটু ইয়েতে চলে আসবো যে কিভাবে আসলে ব্যাকগ্রাউন্ডটা, সেটা তো বুঝতেই পারছেন। বাংলাদেশ সময়ে এসে যেটা দেখা গেল যে হ্যাঁ, লম্বা সময় ধরে তো নানা রকম আইন কানুন তৈরি করা হলো, এবং এগুলোর সব বেশিরভাগেরই উদ্দেশ্য ছিল হচ্ছে গিয়ে রাষ্ট্রের বর্ডার তৈরি করা এবং হচ্ছে গিয়ে নেশন তৈরি করা, যে কে হবে এই রাষ্ট্রের ইয়ে। আর ওনারা হচ্ছে টেরিটোরিয়ালাইজড হয়ে যায়, তার মানে হচ্ছে গিয়ে ওনারা এখন যেতে পারছে না। ওনারা যারা এখন আদিবাসী আমরা বলছি পার্বত্য চট্টগ্রামে, ওনারা আগে যেটা যেতে পারতেন ওনারা আটকে গেলেন, ওনারা আর যেতে পারছেন না, ওনারা এখানে এসে আটকে গেলেন। এই ইমোবিলিটিটা তৈরি হলো। বাংলাদেশ পিরিয়ডে এসে যেটা হলো সেটা হচ্ছে যে মানে বাংলাদেশ পিরিয়ডে মানে কি, যখন কলোনিয়াল ব্রিটিশরা চলে গেলেন, আপনারা জানেন যে পাকিস্তানি আমলে হচ্ছে গিয়ে আরো হচ্ছে গিয়ে ইনক্লুড করা হলো। তার মানে আচ্ছা, আরেকটা আমি গুরুত্বপূর্ণ ভুলে গেছি, সেটা হচ্ছে যে এখানকার যে রিসোর্স গুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে প্রোটেক্ট করার জন্য বাঙালিদের হচ্ছে গিয়ে এইখানে প্রবেশ করা নিষেধ ছিল। একটা এক্সক্লুডেড এরিয়া হিসেবে পার্বত্য চট্টগ্রাম একসময় হচ্ছে ডিক্লেয়ার ছিল। এটার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা হচ্ছে যে এখানকার যে রিসোর্স আছে সেটা যেন বাঙালিরা হচ্ছে কি এক্সপ্লয়েট না করে, রাষ্ট্র যেন এক্সপ্লয়েট করে তার সুবিধা মতো, তার ইচ্ছা মতো। কিন্তু হচ্ছে বাঙালিরা হচ্ছে ইনফরমালি হচ্ছে গিয়ে টাকা পয়সা রোজগার করবে ওখানে, এটা আসলে কলোনিয়ালরা চায় না। পাকিস্তান পিরিয়ডে এসে এই প্রোটেকশনটা টু সাম এক্সটেন্ট, যেটা প্রোটেকশন হিসেবে ইন্টারপ্রেটেড হয়েছে, সেটা হচ্ছে উইথড্র করা হয়। উইথড্র করার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে স্পন্টিনিয়াসলি অনেক বাঙালি এখানে মাইগ্রেট করতে শুরু করে, এবং আরো যেটা হয় সেটা হচ্ছে যে অনেক ধরনের ডেভেলপমেন্ট এবং হচ্ছে প্রোগ্রাম হচ্ছে গ্রহণ করা হয়, যার মধ্যে একটা আপনারা জানেন সবচাইতে ডিভাস্টেটিং ছিল হচ্ছে গিয়ে কাপ্তাই বাঁধ। এবং এর মাধ্যমে যেটা হয় যে 40% কৃষিযোগ্য জমি পার্বত্য চট্টগ্রামে ডুবে যায়, প্রায় 4/1 হচ্ছে জনগণ এখান থেকে, পাহাড়ি জনগণ এখান থেকে উৎখাত হয়ে যেতে বাধ্য হয়, ডিসপ্লেসড হয়। এবং এটা হচ্ছে গিয়ে একটা বিষয়। আর বাংলাদেশ যখন আবার স্বাধীন হলো তখন আরেকটা এর মধ্যে যুক্ত হলো, যেটা আপনারা প্রায় অনেকে জানেন হয়তো সাম্প্রতিক ইতিহাস বলে, সেটা হচ্ছে বাংলাদেশ তো আসলে বাঙালিদের দেশ। এখানে হচ্ছে গিয়ে অন্য যে প্রায় 50টি অন্য জাতি আছে, অন্য ধর্ম আছে, ভাষা আছে, সবগুলোকে ডিনাই করে হচ্ছে গিয়ে শুধুমাত্র বাঙালি আছে এরকম একটা মানে কি বলবো, এর উপর ভিত্তি করে বাংলাদেশ তৈরি হয়। এবং আমি যেটা আগে বলেছিলাম যে
সবচাইতে এখানে গুরুত্বপূর্ণ বাংলাদেশ যে কাজগুলো করে এক্সক্লুড করার জন্য পার্বত্য চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের, সেটা হলো মিলিটারাইজেশন। হেভিলি মিলিটারাইজ করা হয় যখন হচ্ছে পার্বত্য চট্টগ্রামের রেজিস্ট্যান্সকে ইয়ে করার জন্য, কন্ট্রোল করার জন্য। আরেকটা হচ্ছে বাঙালি হচ্ছে রিলোকেশন প্রোগ্রাম। এর মাধ্যমে আসলে এটা মনে হয় যে যেটাকে বলা হয় বা ভেনচেন্দেল বলছে এটা ছিল শেষ খুঁটি, যেটা হচ্ছে গিয়ে পুরোপুরি ভাবে হচ্ছে গিয়ে পার্বত্য চট্টগ্রামের ইনভেশন কমপ্লিট করা হয়। এরপরে আসলে আমি একটু 90-এর দিকে একটু কথাটা বলি, আর তারপরে আমি পরের স্লাইডে যাব, যেখানে আমি বলতে চাইবো কিভাবে বাঙালিরাও হচ্ছে গিয়ে এই একই স্টেট ফরমেশনের মাধ্যমে প্রান্তিক হয়েছে, যে বাঙালি সেটেলারদেরকে আমরা দেখেছি। সেটা হচ্ছে 90 সালের দিকে যেটা আমরা দেখি যে শান্তি চুক্তি হলো, কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে আর্টিকুলেশন অফ এথনিক আইডেন্টিটি। এইটা হচ্ছে কি খুব স্ট্রং হয়ে গেল যখন হচ্ছে এনজিওরাও কাজ করছে। তখন দেখা গেল যে এটা আর যেটা আমি বললাম, আশা করি একটু বুঝতে পেরেছেন, হয়তো আমরা ক্লারিফিকেশন কোয়েশ্চেন আর একটু বলতে পারি যে এথনিসিটি আবার কিভাবে কনস্ট্রাক্টেড হলো, এবং হলো গিয়ে ভেনচেন্দেল আরো ব্যাখ্যা করেছেন দ্য ইনভেনশন অফ দ্য জুম্মা, এটার মধ্য দিয়ে কিভাবে আসলে আগে যারা হচ্ছে সংগঠিত ছিল না, এবং যেটা আমি বলছিলাম যে হায়ারার্কি ছিল না, তারা আসলে বাঙালিদের ইনভেশনকে হচ্ছে গিয়ে প্রতিহত করার জন্য আসলে আস্তে আস্তে সলিডিফিকেশন অফ আইডেন্টিটি হয়, যেটা আসলে জুম্মা আইডেন্টিফিকেশন হিসেবে ভেনচেন্দেল এভাবে ব্যাখ্যা করছেন। এবং হলো গিয়ে 90s-এ এসে দেখা যায় যে এত অবভিয়াস হয়ে গেল যে এনজিওরা বা এরা যদি ওরা নিরপেক্ষ বলছে, কিন্তু দেখা গেল যে ওরা বেশি এমফেসিস করছে এবং আরো বেশি আর্টিকুলেট করছে হচ্ছে গিয়ে এই জাতিগত বিভাজনটা। এই বিভাজনটা হচ্ছে গিয়ে তখন দেখা গেল একটা গুরুত্বপূর্ণ হয়ে গেল, মানে বেশি আর্টিকুলেট করছে। আরেকটা হলো যে ইন্ডিজিনাস যে ডিসকোর্স ইন্টারন্যাশনাল ছিল, তার মাধ্যমে আসলে যারা রেজিস্ট করছিলেন তারা একটা নতুন ভাষা খুঁজে পেলেন, যেটা হচ্ছে গিয়ে আরেকটা যেটা হলো যে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, এবং শুধু পার্বত্য চট্টগ্রাম না, সারা বাংলাদেশের অন্যান্য আদিবাসীদের সাথে কানেক্টেড হয়ে ওনারাও একটা হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম খুঁজে পেলেন, জাতীয় এবং আন্তর্জাতিক। সেটাও একটা এই 90s-এর পরিবর্তন, যেটা শান্তি চুক্তি পরবর্তীতে হয়েছে। আরেকটা হচ্ছে কি 2011 সালের দিকে বোধহয়, আমি এই জায়গাটা দিয়ে আসলে আমার রিসার্চের সময়, এরপরে আরো আপডেট আছে নিশ্চয়ই, কিন্তু আমার 2011 পর্যন্তই আপডেট আছে। সেটা হচ্ছে যে এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে কনস্টিটিউশনাল একটা সাংবিধানিক স্বীকৃতি নিয়ে একটা বিরাট আন্দোলন হচ্ছে গিয়ে এই সময় খুব হচ্ছে শক্তিশালী হয়। কিন্তু দেখা যায় যে ট্রান্সন্যাশনাল এই ডিসকোর্স সবকিছু মিলিয়েও যদি আন্দোলন খুব শক্তিশালী হয়, কিন্তু দেখা যায় যে এই সাংবিধানিকভাবে আসলে আদিবাসী এথনিক মাইনরিটিসদেরকে বা জাতিগতভাবে যারা হচ্ছে সংখ্যালঘু, তাদেরকে হচ্ছে স্বীকৃতি দেওয়া হয় না, এবং এই জায়গাটায় হচ্ছে দেখা যায় যে এখানে এসে শেষ হয়। আচ্ছা, এবার আমি আসলে হচ্ছে বাঙালি পেজেন্টরা আসলে কিভাবে মোবিলিটি ছিল তাদের লাইভলিহুড স্ট্র্যাটেজি। এটা আমি কেন বলছি, সেটা হচ্ছে যে আমরা যদি একটু হিস্ট্রি দেখি আবার সেই কলোনিয়াল পিরিয়ডের দিকে, যে কিভাবে এই বেঙ্গল ডেল্টাইক প্লেইনে যেটা হলো সেটা হচ্ছে যে আবার এমন ভাবে হচ্ছে জনগণ বসবাস করতে, সেখানে কলোনিয়াল যে পলিটিক্যাল এবং ইকোনমিক যে এক্সট্রাকশনের যে সিস্টেমটা তৈরি হলো, তার ফলে যেটা দেখা গেলো যে কৃষিকাজ হয়ে গেল হচ্ছে কি মূল কাজ, অন্য আর কোনো কিছু, কারণ আমরা তো এক্সপোর্ট ওরিয়েন্টেড হয়ে গেলাম। এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড হওয়ার কারণে এখানে আরেকটা যেটা হলো যে যারা হচ্ছে জমিদার বা পরবর্তীতে মিডল ক্লাস হয়েছে, তারা জমি থেকে এটা আরো বেশি ডিটেলস কাজ করেছেন হলো বিকে জাহাঙ্গীর। সেটা হলো যে দেখা গেছে যে ইনভেস্টর হচ্ছে গিয়ে আবার কৃষিতে না করে বরং হচ্ছে এক্সপ্লয়টেশনই শুধু হচ্ছে চলেছে, যার ফলে দেখা গেছে অনেক ল্যান্ডলেস মানুষ হচ্ছে তৈরি হয়েছে। বিশেষ করে হচ্ছে 19th সেঞ্চুরিতে দেখা গেছে যে এত বেশি ইনক্রিজড হয়েছে, মানে এগ্রিকালচার ল্যান্ডই ইনক্রিজ হচ্ছে, এবং তারপরে হচ্ছে কি একটা অভাব তৈরি হয় যে আর কোনো এগ্রিকালচার ল্যান্ড নাই, যেটা আর কালটিভেটেড না, আনকালটিভেটেড আর নাই। তখন দেখা যায় যে যারা হচ্ছে বেঙ্গলের প্লেনের সমতলের যারা হচ্ছে গিয়ে কৃষক ছিলেন, প্রান্তিক কৃষক, তারা আসলে আসাম এবং এই যে নর্থ ইস্ট ইন্ডিয়ার হচ্ছে গিয়ে যে জায়গাগুলোতে হচ্ছে ওনারা মনে করতো যে জনসংখ্যা কম এবং রিসোর্স হচ্ছে গিয়ে এখনো রয়েছে, এখানে মাইগ্রেশন করাটা ছিল একটা স্ট্র্যাটেজি।
এবং এটা আমরা দেখতে পাই, আর এটাও কলোনিয়াল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথে জড়িত। দেখা গেছে আসামে একটা ডিমান্ড তৈরি হয়েছিল যে বাঙালিরা আসুক, তাহলে এখানে অনেক কাজ আছে এবং এখানে রেল লাইন তৈরি করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, অনেক কাজ আছে যেখানে অভাবের লোকেরা হচ্ছে গিয়ে যেতে পারবে এবং কাজ পাবে। তো এই ধরনের একটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পেয়েছি এই কলোনিয়াল পিরিয়ডে। এবং যেটা দেখা গেছে যে এটা প্রায় 1930 1970 এই পর্যন্ত দেখা গেছে যে কন্টিনিউ হয়েছে। এবং 47-এ এসে যদিও বর্ডার তৈরি হয়েছে, কিন্তু দেখা গেছে যে আমি একটু লাফ মেরে আসতেছি যে আপনারা জানেন যে 47-এ এসে বর্ডার তৈরি হয়েছে, তাহলে কি এই এই অভিবাসন কি বা এই মোবিলিটি বা মাইগ্রেশন বা এই যে গতিশীলতায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটা কি কমে গেছে কিনা? এটা আসলে কমেনি, কারণ হচ্ছে কি তখনও মানুষের মাথায় আসলে বর্ডারটা ছিল না, যেহেতু বর্ডার লেস একটা রিজিয়ন এই পুরোটুকু, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তখনও আসলে হয়নি। এবং আমার যাদের সাথে আমি ইন্টারভিউ নিয়েছি দেখা গেছে যে তারা আসলে ওই হিস্ট্রিটা বারবার হচ্ছে বলছেন যে কিভাবে আসলে তারা হচ্ছে গিয়ে ওই হিস্ট্রি তাদের আছে, তাদের বাবা বা তাদের দাদা, তাদের পূর্বপুরুষরা হচ্ছে গিয়ে এইগুলোর সাথে জড়িত ছিলেন। আমি এখানে চলে আসছি হচ্ছে একটু রিসেন্ট টাইমে, তার মানে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আমি একটু সংক্ষিপ্ত করলাম যে এই সময় কি বলবো 47-এর দেশ বিভাগ হলো, একটা বর্ডার তৈরি হলো, তারপরে আবার ঠিক বর্ডার হলো কিন্তু এত ফেন্স তো তৈরি হয়নি, একটা ওয়াল তৈরি হয়নি, বর্ডারটা তখনও পোরাস আছে, তখনও মানুষ আসা যাওয়া করছে। এবং সবচেয়ে বড় কথা যে মাইন্ডের মধ্যে আসলে মাথার মধ্যে আসলে বর্ডারটা তৈরি হয়নি, যার ফলে তখনও মানুষ মনে করছে যে আমি তো যেতেই পারি। এবং বর্ডারেরটা আর শক্তিশালী হলো কখন, যেটা হচ্ছে গিয়ে আমি আমার ইন্টারভিউতে দেখতে পেয়েছি, সেটা হচ্ছে স্বাধীনতার পর, মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1971 সালের পরে আসলে মানুষের মাথার মধ্যে, বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশনদের মধ্যে এটা স্ট্রং হলো যে একটা বর্ডার আছে এবং এটা স্বাধীন দেশ এবং হচ্ছে আমি আমার দেশেই থাকবো আর অন্য দেশে যাব না, এরকম একটা বিষয়। তো এই স্লাইডটাতে আসতেছি আমি আবার হচ্ছে কিভাবে হচ্ছে কারা পপুলেশন রিলোকেশন প্রোগ্রামে হচ্ছে রিক্রুট হয়েছে। এবং এটা যখন আমরা মানে কোয়েশ্চেন করি তখন আমরা দেখলাম যে মূলত হচ্ছে গিয়ে যারা এখানে অংশগ্রহণ করেছে এই পপুলেশন রিলোকেশন প্রোগ্রামে, যেটা আগের কোনো গবেষণায় আসলে দেখতে পাওয়া যায়নি, সেটা হচ্ছে যে ওনারা আসলে বলছেন যে ওনারা আসাম, ত্রিপুরা এই জায়গাতে আসলে রিফিউজি ছিলেন। যখন হচ্ছে গিয়ে এই 47-এ দেশ বিভাগ হলো, 60-61-তে হচ্ছে গিয়ে একবার হচ্ছে গিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ লাগলো, এবং তখন হচ্ছে গিয়ে মানে 50 পর্যন্ত তাও বোধহয় টলারেট করেছে এই যাতায়াত। এরপরে আসলে ওখানে দাঙ্গা লাগলো, বের করে দিল, এবং রিফিউজি হিসেবে ট্রাকে করে, যেমন আমার ইয়েরা বলছিলেন, আমার ইন্টারলোকেটররা বলছিলেন, আমি যাদের সাক্ষাৎকার নিয়েছি ওনারা বলছিলেন যে দাঙ্গা লেগেছে, কিভাবে ঘরে আগুন দিয়েছে এবং ওনাদেরকে হচ্ছে আর্মিরা তুলে নিয়ে গিয়ে বর্ডারে এসে ছেড়ে দিয়েছে। তার মানে আসাম থেকে বর্ডারটা বাংলাদেশে এনে ফেলে দিয়েছে। তারপরে হচ্ছে ওনাদেরকে কোনো একটা গুদাম ঘরে কিছুদিন রেখেছে, বাংলাদেশ তখন তো পাকিস্তান ছিল, পাকিস্তান আর্মির হাতে তুলে দিয়েছে। তারপরে হচ্ছে ওরা কিছুদিন ছিলেন, তারপরে দেখা গেল এনাদেরকে ব্যবহার করা হয়েছে, যেগুলো বিভিন্ন আর্টিকেল মালিনী সুরের কাজের মধ্যেও আছে। এই ভাসমান রিফিউজি যাদেরকে কখনোই রাষ্ট্র রিফিউজি হিসেবে স্বীকার করেনি, এখনকার আমরা যেমন দেখছি রোহিঙ্গাদেরকে, সেরকম হচ্ছে রিফিউজিদেরকে হচ্ছে গিয়ে মাইনরিটিদেরকে, ওই নন বেঙ্গল, যেমন ময়মনসিংহ অঞ্চলে গারো অঞ্চলে হাজংদেরকে, তাদেরকে ডিসপ্লেস করার জন্য, তাদের জায়গা জমি দখল করার জন্য এই রিফিউজিদেরকে ব্যবহার করা হয়েছে, তাদেরকে রিহ্যাবিলিটেট করা হয়েছে ওইসব জায়গায়। ওখানে দেখা গেছে আমার ইন্টারলিকুটররা বলেছেন যে ওনারা 10 বছর 12 বছর ছিলেন এবং কেউ কোনোদিন খোঁজ খবর নেয়নি। সুযোগ বুঝে, সেটা দাঙ্গার সময় হতে পারে 1971 সালের বা অন্য সময়, সুযোগ বুঝে ওনাদেরকে আবার হচ্ছে গিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, আবার উচ্ছেদ করা হয়েছে, কারণ প্রভাবশালীরা আবার ওই জায়গা জমি হচ্ছে দখল করেছে। তো এইভাবেই আসলে পরে দেখা গেছে যে আবার তো হ্যাঁ জায়গা নাই, আবার রোজগার নাই, খাওয়া দাওয়া নাই, শুধু বাড়ি থাকলে তো হবে না, আমার তো কাজ করতে হবে। তখন এই যে একটা অভাব, সেই স্কারসিটি থেকে যখন 1979 সালে যখন একটা হইচই পড়ে গেল যে রিক্রুট করা হচ্ছে যে আপনাদেরকে জমি দেওয়া হবে, টাকা দেওয়া হবে, ট্রেনিং দেওয়া হবে আপনাদের, তখন এই রিফিউজিরাই কিন্তু আসলে সেখানে জয়েন করেন। আমি যে ছবিটা দেখাচ্ছি সেটা ময়মনসিংহে, সেটা পার্বত্য চট্টগ্রামের না। খুঁজতে খুঁজতে আমি হচ্ছে গিয়ে যখন ময়মনসিংহ গেলাম, তখন আমি ওখানে আসাম বস্তি আছে,
খুঁজতে খুঁজতে দেখলাম যে আসাম বস্তি আছেন এবং ওনাদেরকে রিফিউজি বলছেন না, বাস্তুহারা বলে, হ্যাঁ মানে আছে আমাদের, কিন্তু আসলে সিস্টেম্যাটিক গবেষণা বা ডকুমেন্টেশন আমাদের বাংলাদেশে খুব কম আছে এই বিষয়টা। দেখা গেছে যে আসলে এই রিফিউজিরাই পার্বত্য চট্টগ্রামে রিক্রুটেড হয়েছে বা স্পন্টেনিয়াসলি গেছে। এইখানে আমি যেটা বলতে চাচ্ছি, এক্সক্লুশন অফ স্টেট স্পন্সর্ড বেঙ্গলি মাইগ্রেন্টস ইন দ্য হিলস, সেটা হচ্ছে যে এখানে আসলেন ঠিকই, পার্বত্য চট্টগ্রামে গেলেন, কিন্তু এখানেও আসলে তারা হচ্ছে গিয়ে ইনক্লুডেড তো হয়নি। একটা তো হচ্ছে যে মাইনরিটি যারা, তাদের তো এটা অরিজিনাল ল্যান্ড, ওনারা কেন হচ্ছে ইন্ট্রুডারদেরকে হচ্ছে ঢুকতে দেবেন। এবং দেখা গেছে যে যারা হচ্ছে গিয়ে আর্মি, তারা হচ্ছে গিয়ে, আমি যে গল্পটা শুনেছি, গল্পটা যদি আমি এভাবে বলি, আর্মি নিয়ে এসেছে আগে পার্বত্য চট্টগ্রামে আনার আগে হচ্ছে চট্টগ্রামে হাজি ক্যাম্পে রেখেছেন। হাজি ক্যাম্পে রাখার পরে সেখানে দেখা গেছে যে বিয়ের হিড়িক লেগে গেছে, কারণ এক একটা বিয়ে মানে এক একটা ইউনিট, এক একটা 5 একর জমি। সো বিয়ে করলেন, তারপর তাদেরকে নিয়ে আসা হলো এবং তারপরে ওয়েলকাম শিবিরে রাখা হয়েছে, স্বাগতম শিবিরে রাখা হয়েছে। তারপরে শিবির থেকে হচ্ছে যেখানে অ্যালোটেড হয়েছে ল্যান্ড, সেখানে ডিস্ট্রিবিউট করার কথা ওনাদের। এবং খুবই দুঃখজনক ঘটনা, হতে পারে সেটা আমার ইমোশনকে ম্যানিপুলেট করার জন্য আমার ইন্টারলিকুটররা বলেছে, কিন্তু তারপরেও আমি যতটুকু ক্রস চেক করেছি, প্রচুর আমি আদিবাসীদের সাথেও কথা বলে আমি যতটুকু বুঝতে পেরেছি, অনেক মানুষ মারা গেছে শুধুমাত্র ডায়রিয়া, পানির অভাব এবং হচ্ছে ম্যালেরিয়াতে। কারণ হচ্ছে ওনাদের ওই নতুন পরিবেশ সম্বন্ধে জানা ছিল না, এবং ওখানকার লোকালদের সাথে তো ওনারা আসলে কানেক্টেড ছিলেন না, ওনারা হচ্ছে আর্মির তত্ত্বাবধানে ছিলেন এবং ওনাদেরও কোনো প্রিপারেশন ছিল না। এবং একটা ধারণা দেওয়া হয়েছে আমার 3 ভাগের 1 ভাগ হচ্ছে মারা গেছেন ওখানে হচ্ছে অসুখ বিসুখে, এবং হচ্ছে তার মধ্যে আবার যুদ্ধ চলছে। যারা হচ্ছে আদিবাসীরা যে রেজিস্ট্যান্স করছিলেন ইন্ডিজিনাস অটোনমির জন্য, রিজিওনাল অটোনমির জন্য, ওখানেও একটা অপারেশন হয়েছিল। সেটাও আমি হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ড না, এটা মানে এটা অপপ্রচার যেন না মনে হয়। একটাই হচ্ছে কি, আমি কথা বলেছি এক্স কমব্যাটেন্টের সাথে, একটা স্ট্র্যাটেজিক্যালি এক ধরনের আক্রমণ করা হয়েছিল ভয় দেখানোর জন্য, যাতে হচ্ছে সেটেলাররা চলে যায়। তো তখন ওই ভয় পেয়েও হচ্ছে কি লোকজন অনেক চলে এসছে, তো খুব বেশি লোকজন যে ছিল মানে অনেকে চলে আসছে। আবার আদনান আর দস্তিদার একটা কাজ করেছেন, যেটার মধ্যে আসলে দেখা যায় যে যারা চলে গেছিলেন ওনাদের ওই কাগজপত্র আবার হচ্ছে নতুন যারা এসছেন তাদেরকে আবার দিয়ে দেওয়া হয়েছে। সো একটা যে হচ্ছে প্রোগ্রামে এসছে, আবার কিছু স্পন্টেনিয়াসলি এসছে, কিছু ম্যানিপুলেশন হয়েছে। তারপরে আমরা দেখেছি যে জায়গা জমি দখলের জন্য হচ্ছে অনুপস্থিত যারা এলিট আছেন তারা হচ্ছে গিয়ে ওখানে নিয়ে গেছেন এবং বিভিন্নভাবে মানে এক কাগজের জমি 14 জন পেয়েছেন। এর মানে খুবই কনফিউজিং, এবং আসলে ওনাদের লেজিটিমেট না সেটেলাররা, এমন কোনো কাগজ আসলে নাই, যদিও ওনারা বারবার ওনাদের কাগজ দেখায় লেজিটিমেসি প্রমাণ করার জন্য, কিন্তু এরকম একটা পরিস্থিতি কাজ করছে, যেটাকে আমি বলছি যে আসলে এক্সক্লুশন হয়েছে। আনসেটেল লাইফস ইন সেটেলার্স ইন দ্য হিলস। আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে বললাম যে একরকম না, এটা হোমোজিনাস ক্যাটাগরি না। বাঙালি সেটেলাররা আসছেন, কেউ আছেন, কেউ চলে গেছেন, সকলে ভূমিহীন ছিলেন এমন না, সকলের ব্যাকগ্রাউন্ড একরকম ছিল তা না, বিভিন্ন এলাকা থেকে আসছেন, সেটা হয়েছে। আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওখানে আগেও হচ্ছে গিয়ে মানুষ ছিলেন, যেটা আমরা দেখেছি যে 47-এর ওই বর্ডার হওয়ার পরে, যেটা আমি আগেই বলেছি যে যেমন আসামে গেছে, পার্বত্য চট্টগ্রামেও হচ্ছে সাতকানিয়া বা আশেপাশের জায়গা থেকে অনেক মানুষ ওখানে গিয়েছিলেন। সো এই ক্লাসটাও আছে। সো এখানে সবাই আবার সমান না, এমন বাঙালিও আছেন যে সাংবাদিক, যার হচ্ছে অনেক জায়গা জমি আছে, আবার কেউ আছেন একেবারেই হচ্ছে গরিব, যারা হচ্ছে একেবারেই ভিকটিম, যারা হচ্ছে আর্মির বাসায় বুয়ার কাজ করে হচ্ছে কোনো মতে চালিয়েছেন, টাকাও দেয়নি আর্মি, অথবা হচ্ছে ভলান্টারি কাজ করেছে, জঙ্গল সাফ করো এভাবে। এবং তারপরে হচ্ছে কি বিভিন্ন ধরনের, ওখানে কোনো কাজ নাই, কি করবে, ভ্যান চালানো, রিক্সা চালানো, এগুলো তো খুবই রিসেন্ট কাজ, এত ছিল না। সো খুবই আনসেটেল লাইফ, যেটা আসলে মনে করেছিল যে মোবিলিটি হয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি ইমোবিলিটি। তো কনক্লুশনে চলে আসি আমি। কনক্লুশনটা হচ্ছে এটাই যে হাঙ্গার হ্যাজ ব্রট আস ইনটু দিস জাঙ্গল। একটা আমি বলতে চেয়েছি, ওই কোটেশনটা ব্যবহার করেছি যে রিফিউজি ছিলেন, কোনো সেটেল লাইফ নাই, এনারা হচ্ছে আগে থেকে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মোবাইল প্রেজেন্স, যারা হচ্ছে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় জমি নাই বলে হচ্ছে গিয়েছিলেন, এবং রাষ্ট্র যখন তৈরি হচ্ছে, বর্ডার যখন তৈরি হচ্ছে, তখন তারা আটকে পড়ে গেছেন, কখনো এখানে কখনো সেখানে, শেষমেশ এসে পার্বত্য চট্টগ্রামে এসেছেন।
এখানে এসে দেখা গেছে যে এখানেও হচ্ছে গিয়ে সবসময় যে তারা ইনক্লুডেড হয়েছেন, যদি হননি, যদিও হচ্ছে একটা স্টেট একটা ডিসকোর্স দেয় যে এটা বাঙালি দেশ এবং বাঙালিদেরকে হচ্ছে করা হচ্ছে, কিন্তু আসলে এলিটরাই হচ্ছে গিয়ে এর মধ্যে আহ, আহ, সুবিধা নিয়েছেন। এবং দেখা গেছে আসলে এখানে একটা শেয়ার্ড রেজিম অফ মোবিলিটি অ্যান্ড ইনমোবিলিটি। শেয়ার্ড রেজিম বলছি যে এখানকার আদিবাসী এবং অভিবাসী দুই ক্যাটাগরির মানুষজনই আসলে এখানে একটা শেয়ার্ড রেজিম অফ মোবিলিটি ইমোবিলিটির মধ্যে আছেন। এই তো। অনেক ধন্যবাদ নাসরিন। আপনাদের প্রশ্ন দিয়ে আলাপটা শুরু করি। আচ্ছা, আপনারা ভাবনা গোছাতে গোছাতে তাহলে আমি একটা প্রশ্ন করি একদম ক্ল্যারিফিকেশনের জন্য। তো আমরা অনেক দিনের বন্ধু, এখানে আপনি বলা আমার জন্য খুব কঠিন। স্টেট রিলোকেশন প্রোগ্রাম ধারণাটা যে তুমি বলছো, সেটা কি রাষ্ট্রের ভাষা, নাকি তুমি এটাকে কনসেপচুয়ালি ব্যবহার করছো? কারণ স্টেট রিলোকেশন আর সেটেলমেন্ট প্রসেস তো ধরো কলোনিয়াল হিস্ট্রির কনটেক্সটে দুটো ভিন্ন প্রক্রিয়াকে বোঝায়। যেমন স্টেট রিলোকেশন কথা বললে আমার এখন মনে হয় যে ভাষান্তরে রোহিঙ্গা রেফিউজিদেরকে নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে যাদের কথা তুমি বলছো সেটা তো একটা স্থায়ী সেটেলমেন্ট প্রক্রিয়ার মধ্যে ছিল, এবং আমরা যারা পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতিকে সেটেলার কলোনিয়ালিজমের সাথে ধারণা দিয়ে বোঝার চেষ্টা করি, তারা তো সেটলার, এবং তুমি নিজেও ইন্টারচেঞ্জেবলি সেটলার ব্যবহার করছো। তো এই ভাষাটা কি রাষ্ট্রের পলিসির ভাষা, নাকি তুমি কোনো কারণে এটা ব্যবহার করছো, এটা সিদ্ধান্ত নিয়ে ব্যবহার করছো? আসলে না, আমি সেটলার, আমার কি বলবো, আমি কিভাবে ক্যাটাগরাইজ করছি, আমার ক্ষেত্রে এরা হচ্ছে মোবাইল আর মাইগ্রেন্ট। এখানে খুবই মানে ক্যাটাগরাইজ আসলে করা যাচ্ছে না। হ্যাঁ, কারণ আমি যেটা বলছি যে যারা রিলোকেশন প্রোগ্রামে রিক্রুটেড, তাদের ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট আছে, কালেকটিভ ইন্টারেস্ট আছে। কেউ ছিল, কেউ চলে গেছে, কাগজপত্রের এলোমেলো হয়েছে। সো একটা বলা হয় যে রেশন কার্ড যাদের আছে তারা সেটেলার, কিন্তু সেটাও খুবই হচ্ছে গিয়ে কেউ অর্ধেক বিক্রি করে দেয়, কেউ পুরোটুকু রাখে যেহেতু রেশন পায়। সো আসলে এটা ওই যে আবার হচ্ছে কোনো ডকুমেন্ট যেহেতু নাই, একটা জানা যায় যে হচ্ছে 4 লাখ মানুষ আসছে। হ্যাঁ, কিন্তু আমি আসলে এবং আমি সেটেলার ভিলেজেও গেছি যেখানে 400 লোক আসলে শোনা যায় সেটেলার, মানে যারা হচ্ছে রেশন পায়, কিন্তু ওখানে 5,000 লোক থাকে, এবং এটা আরো বড় হচ্ছে। এবং এটা একমাত্র হচ্ছে বাঙালি গ্রাম না, বা এখানে অনেকগুলো বাঙালি পাড়া বা গ্রাম আছে। তো আমি আসলে অভিবাসী বাঙালি ব্যবহার করছি আমার বিশ্লেষণের সাথে, এবং আমি বলতে চাচ্ছি যে এটা হেটেরোজেনাস একটা গ্রুপ, এবং হচ্ছে এরা হচ্ছে গিয়ে হ্যাঁ, এটা হোমোজেনাস কোনো গ্রুপ না। আর প্রথম প্রশ্ন যদি আমি বুঝে থাকি তোমার, সেটা হচ্ছে যে পপুলেশন রিলোকেশন প্রোগ্রাম ইজ পার্ট অফ স্টেট মেকিং প্রসেস। এটা শুধু বাংলাদেশ না, এটা বিভিন্ন, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা 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 ঘটনা, এবং এটা হচ্ছে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট না। এটা হচ্ছে একটা পলিটিক্যাল এবং ইকোনমিক যে একটা রিলেশন পেরিফেরাল এরিয়াতে রাষ্ট্র হচ্ছে গিয়ে করে। যেটা এটা বখতিয়ারের কাজেও মধ্যেও বখতিয়ার এই কথাটা বলেছে যে একটা মানে এমপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে একটা পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অর্ডার। আর আমি যদি দেখি, আমি কয়েকটা হচ্ছে উদাহরণ পেয়েছি যেটা আমি আমার কাজে ব্যবহার করেছি, সেটা হচ্ছে ইন্দোনেশিয়াতে, যেখানে দেখা গেছে যে মার্জিনে, এটা খুবই ইন্টারেস্টিং, যে মার্জিনে মানে রাষ্ট্রের প্রান্ত সীমায় দেখা যায় যে হোমোজিনিটি নাই জাতির, নানা জাতির লোক বাস করে। তখন রাষ্ট্র কি করে, একটা এংজাইটিতে ভোগে যে আমার সভরেন্টি চলে গেল, আমার এখানে আমাকে হোমোজিনিটি তৈরি করতে হবে, এখানে আমার লয়াল পপুলেশনকে লাগবে। সো এরকম কিন্তু ইন্দোনেশিয়াতেও হয়েছে যে মেজরিটিকে এনে ওখানে হচ্ছে রিলোকেট করা হয়েছে, এবং এটা সভরেন্টি রিক্লেইমের একটা অংশ। কলোনিয়াল মানে ওটাতে রাষ্ট্র তাকে দখল করতে হবে, ওর এটা করতে হবে। এটা হচ্ছে একটা রাষ্ট্রের প্রকল্প। আর আমি যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে আমি মানুষকে হয়তো বেশি গুরুত্ব দিচ্ছি, বিকজ আমরা অ্যানথ্রোপোলজিস্ট। মানুষ কিভাবে আসলে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে, আবার সে কারণে কিছুটা হচ্ছে কাজে লাগছে, কিছু কিছু সুবিধা হচ্ছে, আবার তো হচ্ছেও না। সো দুটোই তারা নেগোশিয়েট করছে।
আমার ফলো আপ কোশ্চেন আমি ধরে রাখলাম, পরে করব। অনেকগুলো হাত। রেংকে আগে দিলাম। স্বজন প্রীতি। হ্যালো এনি আপু, আমি র্যাংয়ং। যাদেরকে পরিচয় জানতে চাবেন যারা, তাদের জন্য আমার মনে হচ্ছে আর কি, ঠিক কোয়েশ্চেন বলবো নাকি আমার মত অনুভব জান, আমি জাস্ট কয়েক মিনিট বলবো না। প্রথম যে বিষয়টা হচ্ছে যে রিলোকেশনের বিষয়টা, আমার স্পষ্টত মনে হয় এটা অবশ্যই রাষ্ট্রীয় নির্ধারণ করা ওয়ার্ড আর কি, যেটা আমি ইন্দোনেশিয়ায় দেখছি। সেটা তো অবশ্যই রাষ্ট্রই হচ্ছে চাচ্ছে যে এখানে রিলোকেশন শব্দটার নামে হচ্ছে তারা নিজেদের এই রাষ্ট্রীয় শোষণ বঞ্চনা সীমানা নির্ধারণ সহ আরো যেসব বিষয় আছে এটাকে স্ট্রং করবার জন্য। এটা একটা আরেকটা বিষয় আমার যেটা জানার আছে সেটা হচ্ছে যে আপনি, আমি যদি ভুল না করে থাকি, এমন কিছু মানুষকে, বা সবাই যেহেতু না, কিছু মানুষকে আপনি চিহ্নিত করেছেন যারা এই কৃষকদের এক ধরনের রিভলিউশনের কারণে ল্যান্ডলেস হয়ে যাওয়াতে ভারতের আসাম বা বিভিন্ন জায়গায় আগে থেকেই চাষবাসের জন্য যেতেন আসতেন, এই ধরনের প্রক্রিয়ার মধ্যে ছিল। এবং তাদের অনেকেই হচ্ছে এই, আমরা যদি এটা রাষ্ট্রীয় রিলোকেশনের প্রক্রিয়া ধরি, এটার মাধ্যমে চিটাং হিল ট্রেক্সে গেছে। তো এরকম কোনো পার্সেন্টেজের হিসাব আপনার এই বোঝাপড়ায় এসছে কিনা, যে কত পার্সেন্ট মানুষ আসলে এই ধরনের এই যে আসা যাওয়ার মধ্যে থাকা মানুষদের থেকে উঠে এসছে? এবং আমরা দেখেছি যে পার্বত্য চট্টগ্রামে এই যে মানুষ সেটেলারদের নিয়ে যাওয়ার প্রক্রিয়াটা 80 দশকের পরে হয়েছে, এমনকি এই রিসেন্ট সময়েও আমরা সেটা দেখি। এবং এমনও দেখেছি যে ওইখানে এরশাদের আমলে যে আর কবলিয়ত বলে কাগজ তাদেরকে বিলিয়ে দেওয়া হতো, মানে রিহ্যাবিলিটেশন কবলিয়ত, যে কাগজে লেখা থাকতো যে আপনার 5 একর জমি আছে, পূর্বে পাহাড়, পশ্চিমে পাহাড়, উত্তরে দক্ষিণ, উত্তরে ঝিরি আর দক্ষিণে একটা গাছ। এ ধরনের এক ধরনের জায়গার সীমানা দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যারা বড় বড় কোম্পানির মালিক, যারা হচ্ছে রাষ্ট্রে দেখা যাচ্ছে এলিট পর্যায়ের, বা যারা একেবারে ল্যান্ডলেস না আসলে, তাদের কাছেও এই কাগজগুলো আছে এবং তারা এগুলা ধরে ধরে হচ্ছে জায়গাগুলো নিচ্ছে, যেখানে রাবার ইন্ডাস্ট্রিজ কোম্পানির মতো কোম্পানি গঠন করছে। তারপর এদিকে আপনার বান্দরবানে বেশ কয়েকটা এরকম ঘটনা আছে, এগুলো তো আছে। প্লাস আরো কিছু ঘটনা আছে, যেমন বান্দরবানে বরিশাল পাড়া, তারপরে হচ্ছে ওইদিকে হয়েছে মেম্বার পাড়া, যে পাড়াগুলোর মানুষগুলোর অধিকাংশই হচ্ছে, আপনি যদি জিজ্ঞেস করেন আপনার দেশের বাড়ি কই, এটা খুবই কমন প্রশ্ন তাদের। দেশের বাড়ি হচ্ছে বান্দরবানটাও যেমন আছে, বরিশালেও তাদের বউ বাচ্চা এবং জায়গা জমিগুলো আছে। তো যে বিষয়গুলোকে আমরা বলছি যে তারা বিভিন্ন ঘটনার ইয়ের কারণে, মানে ল্যান্ডলেস হয়ে যাওয়াতে তারা যে আসামে গিয়েছিলেন বা নানা ধরনের রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা নাড়াচাড়ার শিকার হয়েছেন, সে সে পরিমাণটা কতটুক, এবং হচ্ছে তারপরে যারা এ ধরনের একেবারে ইচ্ছাকৃতভাবে যাওয়া মানুষ, সে পরিমাণটা কত, এটা আছে কিনা আপনার আলোচনায়, বা সেটা নিয়ে আপনি কিছু বলবেন কিনা, সেটা একটা আর কি আমার প্রশ্ন। আরো বেশ কিছু আলোচনা মাথায় আসছিল, এই মুহূর্তে ভুলে গেছি, মনে পড়লে আবার করবো। থ্যাংক ইউ। আচ্ছা, আমার নাম সান। আমার কোটেশনটা নিয়ে, শিরোনামটা নিয়ে জানার একটু আগ্রহ ছিল যে হাঙ্গার হ্যাজ ব্রট আস ইনটু দিস জাঙ্গল, এটা কি আপনি গবেষণা করতে গিয়ে কারো বক্তব্য থেকে নিয়েছেন, নাকি আপনি আপনার মতামত অনুযায়ী কিংবা আপনার গবেষণাকে রিফ্লেক্ট করে সেই রকমের? হ্যাঁ হ্যাঁ, এটা এটা কোনো একজনের সঙ্গে কথা বলতে গিয়ে পেয়েছেন কিনা? তো আমার রেঙের সাথে আমি এটাকে যুক্ত করে দিচ্ছি যে আমরা যে কন্ডিশনস গুলো ধরে নিচ্ছি যে তাদের মাইগ্রেশনের জন্য কি কি রকমের ফ্যাক্টর কাজ করতে পারে, এবং মাইগ্রেশন আমার কাছে, আমি যদি এটাকে মাইগ্রেশনের একটা ব্যাপার হিসেবে দেখি, মাইগ্রেশন তো আমাদের মানব সভ্যতার একদম একটা বেসিক জায়গা, সব মানুষ সবসময় মাইগ্রেট করে। না, আমি সেটা আমার কাছে জানতে চাই যে আমরা যদি যেটাকে মাইগ্রেশনের একটা কন্ডিশন হিসেবে দেখি, যে কে যেতে পারছে কে যেতে পারছে না, এবং যদি আধুনিক রাষ্ট্রর জন্ম নেবার পরে, যদি বর্ডার হবার পরে যদি সেই ঘটনাটা ঘটে, সেক্ষেত্রে আপনি যেহেতু হাইল্যান্ড এশিয়ার রেফারেন্সও বললেন, বা ভ্যান চ্যানেল যে কাজগুলো রয়েছে, সেক্ষেত্রে আপনার কাছে আধুনিক রাষ্ট্রের সাথে এই মোবিলিটির বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? কারণ এখানে মোবিলিটি শুধুমাত্র যে বাঙালি কমিউনিটি আছে এমনও তো না, আদিবাসীদেরও মোবিলিটির ব্যাপার আছে, তাই না? সমতলের সঙ্গে তাদের যোগাযোগ, আসা যাওয়া, এবং এই ডাইনামিক্সটার মধ্যে সবারই একটা পার্টিসিপেশন, এবং সেখানে নিশ্চয়ই নানা রকমের স্টেট স্যাংশন, শ্রেণীগত বিভিন্ন বৈষম্যগত পার্থক্য নিশ্চয়ই আছে। সেটাকে আপনার কাছে কেমন মনে হয়?
আচ্ছা, আমি স্বপ্নিল, আমি একটা বেসরকারি ইউনিভার্সিটিতে অ্যানথ্রোপোলজি পড়তেছি। এই যে টাইটেল নিয়ে এই কোশ্চেন, যে হাঙ্গার হ্যাজ ব্রট আস ইনটু জাঙ্গল, 2011 থেকে যদি 2023-এ আসি, এখন হচ্ছে অ্যাসথেটিক হ্যাজ ব্রট আস ইনটু জাঙ্গল হবে। কারণ হচ্ছে এখন হচ্ছে বেঙ্গলি পিপলরা পাহাড়ন করতেছে, এবং মিডিয়াতে রিসেন্ট প্রোডাকশনগুলোতে দেখা যাচ্ছে যে বেঙ্গলি পিপলদের ফার্ম হাউস আছে, ওরা রেক্রিয়েশনের জন্য ওখানে যাইতেছে পাহাড়ে, অ্যান্ড ওরা ওন করতেছে যে আমার এখান থেকে 3টা পাহাড়। নুহা হুমায়ুনের একটা ইতে একদম ক্লিয়ারলি বলছে যে আমরা এই 4টা পাহাড় আমার একার, কারণ হচ্ছে এ হচ্ছে গুলশানের একজন ল্যান্ডলর্ড। সো হ্যাঁ, এখান থেকে করছেন যে অ্যাস্থেটিকাস ওয়াটার্স কিন্তু জঙ্গল এখন যদি হয়। আর আপনি যে মানে 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 হিস্টোরিক্যাল মাইগ্রেশনের কথাটা বললেন, ওইটা আফটার এরশাদ পিরিয়ড, রিংদার কথা থেকে, যে এরশাদ পিরিয়ড যেভাবে হচ্ছে পলিটিসাইজ হয়েছে, অ্যান্ড সহাবস্থানের অবস্থাটা পলিটিক্যাল যখন আসে তখন কতটুকু সহাবস্থান থাকে আমরা দেখছি, যে যারা হচ্ছে যে বিয়ে খাইতেছে তারাই হয়তো বা কোনো একটা পলিটিক্যাল কারণে গিয়ে ঘর পুড়ে দিতে পারে, জুম পুড়াই দিছে অনেকরাই, যারা হচ্ছে বিফোর কি বলবো বিফোর এরশাদ পিরিয়ড যাদের মাইগ্রেশন হয়েছে, ওরা হচ্ছে যে এইসব পলিটিক্যাল অ্যাক্টিভিজমে, বেঙ্গলি পলিটিক্যাল অ্যাক্টিভিজমে পার্টিসিপেট করছে থ্রু দ্য টাইম। সো এইখানে আপনার টেকটা কি, ইন্টারপ্রিটেশনটা কি, অ্যান্ড অ্যাবাউট এই যে অ্যাস্থেটিক হ্যাজ ব্রট আস ইনটু জঙ্গল, এইটা এখনকার এই পার্সপেক্টিভে। রেইনের যেটা প্রশ্ন সেটা, আচ্ছা আমার কাছে মনে হয় কি যে একটু লম্বা প্রসেস হিসেবে বিষয়টাকে দেখতে হবে। হ্যাঁ, আমি শুধু মাইগ্রেশন নিয়ে যে পার্বত্য চট্টগ্রামে কাজ করেছি এমন না, আমি একদম যখন পিচ্চি ছিলাম তখনও আমি যে মাইগ্রেশন, যারা হচ্ছে শহরে ইট ভাঙতেও আসে, পার্বত্য চট্টগ্রামেও যায়নি, যারা ইট ভাঙতে আসে তাদের 3 জেনারেশনের হিস্ট্রি নিয়েও একবার কাজ করেছিলাম। তো এবং আমি এখানে যাদের কাজের উদাহরণ দিয়েছি, অ্যাটলিস্ট এই যে বাঙালি পেজেন্টদের যে মোবিলিটি একটা লাইভলিহুড স্ট্র্যাটেজি, তার মানে কি আমি কিন্তু জমিদারদের কথা বলছি না। হ্যাঁ, প্রথমে তো একটা হচ্ছে যে কৃষক বললে তো শুধু যার শুধুমাত্র যে জমি আছে তা না, এটা তো নানা রকম ক্যাটাগরি আছে। এবং একটা লম্বা প্রসেস যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে এখানে ভূমি থেকে উৎখাত হচ্ছে এবং একটা পোলারাইজেশন হচ্ছে, এটা একটা লম্বা প্রসেস। এবং এর সাথে কলোনিয়ালিজমের সাথে সম্পর্কিত, যেভাবে এক্সট্র্যাক্ট হয়েছে আমাদের রিসোর্স এবং এক্সপোর্ট হয়েছে, যে কারণে আসলে এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি। এবং যেটা আমি বলছি যে এলিটরা যারা হচ্ছে এখান থেকে ইনকাম করেছে, তারা আবার এটা রিটার্ন করেনি, মডার্নিটি দিয়ে রিটার্ন করেনি, এরা হচ্ছে সবসময় হচ্ছে গিয়ে এক্সট্র্যাক্ট করেছে, যেটার কন্টিনিউশন আমরা এখনো দেখব যে আমাদের অনেক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অন দ্য বেসিস অফ হচ্ছে এগ্রিকালচার তৈরি হয়েছে, কিন্তু আমাদের এখানে যেভাবে রিলেশনটা তৈরি হয়েছে অর্থনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক সম্পর্ক এবং হচ্ছে এগ্রিকালচারের সাথে, সেখানে দেখা গেছে একটা লম্বা প্রসেসে হচ্ছে অনেকেই হচ্ছে গিয়ে কৃষি থেকে উৎখাত হচ্ছে। এবং যেটা আমি সারপ্লাস কমিউনিটি সারপ্লাস লেবার হিসেবে যেটা বলেছি, যে এখানে তাদেরকে ডিসপ্লেস করা, কারণ তাদেরকে তো অ্যাকোমোডেট করার জন্য যে পলিটিক্যাল ইকোনমি যেটা ব্যাখ্যা দিচ্ছে যে এরা হচ্ছে এবং এরা হচ্ছে ইন্ডাস্ট্রিতে আসতেছে, এরা লেবার হচ্ছে, কিন্তু এটা লেবার হচ্ছে না, এরা জাস্ট হচ্ছে অ্যাবান্ডন্ট। এখন ওরা কি করবে কেউ যায় না। তো আমি বলছি যে এটাকে একটু লম্বা প্রসেসে যদি একটু আমরা দেখি তাহলে হচ্ছে বোঝা যাবে। আপনার কথাটা ঠিক, বরিশাল গ্রাম, সুনামগঞ্জ গ্রাম, হ্যান ত্যান অনেক কিছু আছে, কিন্তু যদি আমরা কথা বলি ওনাদের সাথে, কথা বললে দেখা যাবে যে বরিশালে বা 1900 কিছু কিভাবে পৌঁছালেন। তার মানে হচ্ছে আমি জেনারেশনগত হিস্ট্রি নিচ্ছি, কিন্তু আমি একটা ক্ষণিকের ওনার একটা উদাহরণ শুধু নিচ্ছি না, যে আমি চাকরি হারাইছে বা ওই যেটা আসলে একটা রাষ্ট্রীয় ডিসকোর্স আছে যে প্রাকৃতিক কি এখানে নদী ভাঙা লোকজন বেশি, বল না নদী ভাঙা লোক, তো আমিও তো নদী ভাঙা লোক, নোয়াখালীর লোক, কই আমি তো হচ্ছে গিয়ে পার্বত্য চট্টগ্রামের রিক্সা চালক না। তার মানে হচ্ছে এখানে নদী ভাঙাটা হচ্ছে গিয়ে অনেক বেশি, মানে যদি আমি পলিটিক্যাল ব্যাখ্যা করি এবং একটা প্রসেসের সাথে দেখি, তাহলে কে হচ্ছে গিয়ে আসলে আরো প্রান্তিক হচ্ছে কোন একটা অ্যাক্সিডেন্টের কারণে। তো আমার নিজের হচ্ছে এক্সপিরিয়েন্সের, রিসার্চের এক্সপিরিয়েন্স, আমি খাগড়াছড়িতে কাজ করেছি, আমি অনেক মানুষের সাথে কথা বলেছি, পার্টিকুলারলি আমি 100 জনের ইন্টারভিউ নিয়েছি,
মানে লাইফ হিস্ট্রি নিয়েছি, সেখানে আমি কিন্তু কানেকশন পেয়েছি স্টেট ফরমেশনের, এবং সে কারণেই আমার আর্গুমেন্ট হচ্ছে এনাদের ডিসপ্লেস হওয়া, এমনকি এমপ্লেস হওয়া, দুটোই হচ্ছে গিয়ে রাষ্ট্র তৈরির সাথে সম্পর্কিত, বর্ডার তৈরির সাথে সম্পর্কিত, এবং নেশন তৈরির সাথে সম্পর্কিত। জাতি ওখানে কেন গেলেন? কারণ ওরা তো দেখতেই পাচ্ছে না, স্পার্সলি পপুলেটেড, ওখানে লোক নাই, ধরে নিচ্ছে না লোক নাই, তার মানে তো হচ্ছে যে আসলে লোক নাই, তাকে আসলে লোক আছে সেটা দেখতেও পাচ্ছে, এমন যে দেখতে পাচ্ছে না, কিন্তু রেকগনাইজ করতে পারছে না। হ্যাঁ, প্রিমিটিভ হিসেবে বা ট্রাইবাল হিসেবে যখন এই শব্দগুলো আসছে না, এটা শুধু বেঙ্গলে না, এটা তো আছে আরো 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 পুরো বাংলাদেশ, পশ্চিমবঙ্গতেও আছে, এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড আছে, এগুলো না দেখতে না পারা। তা আমি সেটার সাথে আসলে কানেক্ট করে দেখছি যে এটা অ্যাক্সিডেন্টাল না। আপনি যেটা বলছেন, হ্যাঁ ঠিকই, রংপুরের লোক আছে যে হচ্ছে কি ভূমিহীন ছিল না, কিন্তু তার এই স্কারসিটিটা, অভাবটা ফিল হলো, তৈরি হলো, নতুন একটা অপরচুনিটি যে দিল, সে তো অবশ্যই অপরচুনিটিও নিচ্ছে, কারণ সে ভাবছে যে এটা দিয়ে ব্যবহার করে আমি উপরে উঠতে পারবো। আমার যে জমি আছে, আমার 5 ভাই, আমি তো পাবো মাত্র অল্প একটু, এটা দিয়ে তো আমার চলবে না, ওখানে আমি আরো পাচ্ছি, তাহলে আমি ওখানে যাই। হ্যাঁ, সো তারা যে ইনোসেন্ট আমি সেটাও বলছি না। এটা হলো একটা কথা। আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আশা করি। এটা হলো একটা, আপনি পার্সেন্টেজ জানতে চেয়েছেন, আমি বলেছি যে আমি একটা বড় প্যাটার্ন পেয়েছি এটা, এবং যে কারণে আমি এই প্যাটার্নটাকে ডমিনেট করে এটা আমি দেখিয়েছি। অবশ্যই আমি বলেছি যে কালেকটিভ ইন্টারেস্টও আছে, পার্সোনাল ইন্টারেস্টও আছে। কারো আছে যে ধরেন মেয়েদের সাথে যখন আমি কথা বলেছি, তখন ধরেন যে সে এমন একটা ভায়োলেন্সের শিকার হয়েছে যে কারণে চলে আসছে, কিন্তু আমি যে আরো হিস্ট্রি নিতে থাকি, হিস্ট্রি কেন সে ভায়োলেন্সের শিকার হলো, আরো নিতে যায়, আরো গভীরে যায়, তখন কোনভাবে যেন ডিসপ্লেসড হয়েছে, কোন জায়গায় সে এত প্রান্তিক জায়গায় আসলো। আমি তো প্রান্তিকদেরকে নিয়ে কাজ করছি, প্রান্তিক এই সেটেলার হওয়ার পিছনে তার কি হচ্ছে কি বিরাট একটা প্রসেস, তো সেখানে আমি গিয়ে পৌঁছেছি যে এটা আসলে একটা লম্বা প্রসেস। এত এত মানে অ্যাটলিস্ট আমি 1960 সালের হিস্ট্রি পর্যন্ত পেয়েছি, যারা এখনো বেঁচে আছেন বা স্মরণ করতে পারেন কিভাবে হচ্ছে দেশ ভাগ হয়েছে, বা তখনও তো বললাম না যে দেশ ভাগ হয়েছে, কিন্তু ইমাজিন করতে পারে নাই যে একটা বর্ডার আছে। সো আমি যতটুকু হিস্ট্রি নিতে পেরেছি, আমি এভাবে একটা পেয়েছি। এটা একটা যেটা। আর কোটেশন, হ্যাঁ কোটেশনটা একজনের কাছে, একজন না, মানে এটা তো একটা প্যাটার্নের ব্যাপার। আমরা অ্যানথ্রোপলজিতে তো একটা কোটেশন তখনই নিই যেটা রিপ্রেজেন্ট করছে অভাব, ক্ষুধা। কেন আসছেন? ক্ষুধার কারণে আসছি, অভাবে আসছি, মানে এগুলো রিপিট হওয়ার পরে তখন হচ্ছে গিয়ে আমি দেখলাম যে না, এটা একটা করছে, এটা মানে ফুড হ্যাবিট না, এটা হচ্ছে গিয়ে সে হাঙ্গারটা, সে স্কারসিটিটা, সেটা হচ্ছে তাকে হচ্ছে এখানে করছে। এখন সেটা হতে পারে যে আমি বললাম আমার এখন 1 একর জমি আছে, আমি এটাকে আরো একটু বাড়াতে চাই, আমি তো আরো, কারণ আমি যে প্রসেসের মধ্যে আছি, আমার যে রেসপন্ডেন্ট সে যে প্রসেসের মধ্যে আছে, সেই প্রসেসে না গেলে সে আরো প্রান্তিক হবে। সো এটা তো তার জন্য অপরচুনিটি, সে এখানে আসবে বা এসেছে, সেটা আমি দেখেছি। মোবিলিটি মাইগ্রেশন, হ্যাঁ এখানেই হচ্ছে আমার তাত্ত্বিক তর্ক এবং প্রস্তাবনা, যেটা আপনি বলছেন মাইগ্রেশন স্বাভাবিক, এটাই হচ্ছে গিয়ে আমি এখানেই আমার হচ্ছে গিয়ে মাইগ্রেশনের সাথে হলো গিয়ে আমার আর্গুমেন্ট, সেটা হচ্ছে যে মোবিলিটি এবং ইমোবিলিটি এটা বাইনারি কনসেপ্ট না, এটা একই কয়েনের দুটো পিঠ। যে মাইগ্রেট করছে তার মানে, যেটা আমরা পুশ ফ্যাক্টর পুল ফ্যাক্টর দিয়ে একটা হিস্টোরিক্যাল একটা এক্সপ্লেনেশন আছে, আমি সেই ঘরানার না, আমি হিস্টোরিক্যাল অ্যানথ্রোপলজিস্ট, আমি হিস্টোরিসিটি দিয়ে বুঝি। তো আমি দেখছি যে যখন সে মাইগ্রেট করছে, তার সাথে অ্যাটলিস্ট আমার কাজের মধ্যে দিয়ে আমি পাচ্ছি যে তার একটা ইমোবিলিটি, সে এনট্র্যাপড হয়ে গেছে, সে অপরচুনিটি খুঁজছে, তার কাছে অপরচুনিটি এইটা, যে অপরচুনিটি হবে সে সেটাতেই যাবে। এবং এখানে যারা আটকে আছে তারা, ওরা কি শহরে আসে নাই ফর নিউ অপরচুনিটিস? এসছে। ওখানেই যে সবাই আটকে আছে তাও কিন্তু না, এখানে গেছে, কেউ চলে গেছে, আবার ফিরেছে। ওই যে উনি বললো যে বরিশালে বাড়ি আছে, হ্যাঁ বরিশালেও বাড়ি আছে। সো ব্যাক অ্যান্ড ফোর্থ হচ্ছে, সেই জন্য আমি বলছি মাইগ্রেশন, মোবিলিটি, ইমোবিলিটি একটু চিন্তার সুবিধার্থে যদি একটু চিন্তা করেন, তাহলে আসলে ওই পারপেট্রেটর বাইনারি অপোজিশনগুলো আমাদের সাহায্য করবে বুঝতে পুরো সিচুয়েশনটা। আরেকটা কোয়েশ্চেন আসছে যে কোএক্সিস্টেন্স, আমি জানি এটা আমার সম্ভবত সবচাইতে চ্যালেঞ্জ, যে আমি যখন পার্বত্য চট্টগ্রাম নিয়ে উপস্থাপন করি তখন দেখা যায় যে
কোএক্সিস্টেন্সটাকে হচ্ছে মনে হয় একটা সারপ্রাইজিং, কিন্তু আমি তো দীর্ঘ সময় ধরে কাজ করেছি। আমি বললাম যে আমার প্রথমেই আমি যে ছবিটা দেখিয়েছি যে আমার প্রথম সারপ্রাইজ ছিল, আমি যেহেতু অ্যানথ্রোপোলজিস্ট, আমার কাজ শুরু হয় হাইপোথিসিস থেকে না, আমার কাজ শুরু হয় হচ্ছে মাটি থেকে। আমাকে সারপ্রাইজ করেছে কারণ আমি তো বাঙালি হিসেবে বা বইপত্রে পড়ে আমার প্রথম আগ্রহ হয়েছিল আমার রায়ট দেখে, যেখানে কি হচ্ছে। আমি যখন ফিল্ডে গেলাম তখন আমি দেখলাম যে ওনারা একসাথে, নাও আমি কিন্তু প্রপোজ করছি না যে ওখানে হারমোনি হচ্ছে, হারমোনি শব্দটা কিন্তু আমি বলছি না, আমি যেটা বলছি কোএক্সিস্ট করছে। এবং এটাকে আমরা আরেকটা হচ্ছে গিয়ে ব্যবহার করে হচ্ছে গিয়ে মাইগ্রেশন স্কলার, সেটা হচ্ছে কনভিভিয়ালিটি। তার মানে কনভিভিয়ালিটি কনসেপ্টটা কি, সেটা হচ্ছে আপনার ভিন্নতা সহ আপনি একসাথে থাকা সম্ভব। আপনাকে ভালোবাসতে হবে না, আপনি আপনার পার্থক্য নিয়ে, ইনইকুয়ালিটি নিয়ে আপনি সচেতন হয়েও হচ্ছে গিয়ে আমরা সহ অবস্থান করতে পারি। আপনি যেটা বললেন, অবশ্যই এখানে যিনি হচ্ছে গিয়ে বিয়ে খাচ্ছে অবশ্যই সুযোগ বুঝে ইনি হচ্ছে গিয়ে পিঠে ছুরি দিবে, সেটা আদিবাসীও দিতে পারে, সেটা বাঙালিও দিতে পারে, সেটা পুরুষও দিতে পারে, নারীও দিতে পারে। এটা নির্ভর করছে তার ইন্টারেস্ট, সুযোগ, এসব কিছুর উপরে। একই সাথে আপনি যদি অ্যানথ্রোপোলজি পড়েন, এগুলো বলার কারণটা কি? বলার কারণটা হচ্ছে কিন্তু মানুষের এজেন্সিটাকে দেখা। রাষ্ট্রের কেউ ভিকটিম না, আমি যেটা বলছি ভিকটিম অর্থে ওকে প্যাসিভ ভিকটিম না, সবাই অ্যাক্টিভ এজেন্ট, সুযোগ সুবিধা অনুযায়ী হচ্ছে সেটা কাজ করছে। এগুলোই হচ্ছে গিয়ে আমি আমার কাজের মধ্যে দিয়ে বলার চেষ্টা করছি। আর আপনি যেটা বলেছেন প্রথমে যে আমি কিন্তু পার্টিকুলারলি কাদের কথা বলছি তার উপর আমি কোটেশনটা ব্যবহার করছি। আমি যদি এখন আনভীরকে নিয়ে কাজ করতাম তাহলে হয়তো আমি অন্য একটা কোটেশন ব্যবহার করতাম, যদি আমি এলিটদের সাথে কাজ করতাম। যেহেতু আমি একেবারে প্রান্তিক যারা হচ্ছে গিয়ে সো কল সেটেলার হিসেবে এসেছে তাদের অবস্থান দেখতে গেছি, তাদের আমি লম্বা যখন হচ্ছে কথোপকথন চালিয়েছি তখন আমি দেখেছি যে দি স্কারসিটি, অভাবটা হচ্ছে গিয়ে তাদেরকে এই রিক্রুট করতে লালায়িত বলাটা ঠিক হবে না, মোটিভেট করেছে, বা বাংলা আমি প্রলুব্ধ করেছে, অথবা হ্যাঁ রিক্রুটেড হয়েছে ওই কারণে, ওই কারণে। আমরা আরেক রাউন্ড প্রশ্ন নিব, কিন্তু তার আগে জাস্ট আমার মনে হয় একটা প্রশ্ন যদি তুমি সংক্ষেপে উত্তর দাও, যে 80-র দশকের যে রিলোকেশন প্রোগ্রাম, তারপর থেকে এই বাঙালিদের আসার প্রক্রিয়াটা রাষ্ট্রের কি সরাসরি একইভাবে করেছে? মানে বিভিন্ন পর্যায়ে নিশ্চয়ই এই রিলোকেশন রাষ্ট্রের তরফ থেকে সময় বদলেছে। 97 চুক্তির পরবর্তীতে এই রিলোকেশনটা কিভাবে হয়েছে? যেই উদাহরণগুলো দেওয়া হচ্ছে মানে একদম ওই 80-র দশকে যখন যুদ্ধ চলছে পার্বত্য চট্টগ্রামে, তখন যে রিলোকেশন প্রোগ্রাম বা সেটেলমেন্ট প্রোগ্রাম ছিল, আমি সেটেলমেন্টই বলছি, আর এখন যে শান্তি চুক্তি পরবর্তীকালের যে বাঙালিদের আগমন পাহাড়ে, সেটার ভিন্নতাটা কি? এবং তুমি তো শান্তি চুক্তির পরে ফিল্ড ওয়ার্ক করেছো, সেই মানে তখন রাষ্ট্র কি সরাসরি ওই স্লিপ দিয়ে 5 একরের জমি দিয়েছে না কি করেছে? তো এই সময়টা তো ভিন্নতা কিভাবে বুঝবো আমরা? আমার মনে হয় সেটা বোধহয় একটা আচ্ছা, আমার ফাইন্ডিংস যেটা বলে সেটা হচ্ছে যে আমি খাগড়াছড়িতে কেন কাজ করেছি, কারণ এখানে সবচেয়ে বেশি সেটেলার ভিলেজ আছে। হ্যাঁ, সেটেলার ভিলেজের, আচ্ছা এখানে একটা ব্লার জিনিস আমি জানি না, এটা আমার নিজের কাছে মনে হয় যে আমি একটু কনফিউজ ছিলাম, পরে আমার ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে এটা ক্লিয়ার হয়েছে। সেটা হচ্ছে যে যখন হচ্ছে গিয়ে মানে ওয়েলকাম কি বলে শিবিরে আসলো না, যে ওয়েলকাম শিবিরে আসলো, তারপর তো হচ্ছে এক জায়গাতে 5 একর দেবে না, অমুক জায়গায় 5 একর, অমুক জায়গায় 5 একর, তমুক জায়গায় 5 একর ওনারা গেছে। এরপর যখন আবার হলো গিয়ে যুদ্ধর মাঝখানে হচ্ছে শান্তি বাহিনী আরেকবার হচ্ছে গিয়ে ভয় দেখানোর জন্য একটা হচ্ছে কম্বাইন্ড করেছিল, অপারেশন করেছিল, তখন হচ্ছে সেটেলার ভিলেজগুলো বানিয়ে কিন্তু ওনাদেরকে এখানে আবার এনে বসানো হয়েছে। তার মানে দাবি করে যে আমার ওইখানে 5 একর জমি আছে, 5 একর জমি কিন্তু তার, আমি যেখানে কাজ করছি সেটা তো শহর ইস লাইক একটা স্লাম, একটা আরবান এরিয়াতে যে স্লাম থাকে সেই স্লাম, এবং সে দাবি করে যে তার হচ্ছে ওইখানে কাজ আছে জমি যেখানে সে যেতে পারে না। হ্যাঁ, কেউ কেউ যেতে পারে, কেউ কেউ যেতে পারে না, এটা নানান জনের নানান রকম নির্ভর করছে কে কোথায় আছে। ওয়েলকাম শিবির তো হচ্ছে সে 80-র দশকে, 80-র দশকে, হ্যাঁ আমি তোমার প্রশ্নে আসছি। তো
আচ্ছা, অফিসিয়ালি প্রোগ্রামটা আসলে 85 পর্যন্ত চলেছে বলছে, যেটার মধ্যে একটা হিসাব পাচ্ছি আমরা যে 4 লাখ মানুষ এসেছে। এরপরে হচ্ছে গিয়ে, হ্যাঁ এটা আমার ফাইন্ডিংস, যে স্পন্টেনিয়াসলি এসেছে, কিন্তু হচ্ছে যুদ্ধের কারণে, এটাও একটা ইন্টারেস্টিং ঘটনা, যুদ্ধের কারণে তাও হচ্ছে কি চলেও গেছে। আসা এত সহজ ছিল না। যখন 97 শান্তি চুক্তি হলো, আমাকে আদিবাসীরাও অনেকে বলেছে যে আগে তো তার লোকে ভয় পেত, আসতো না, এখন তো শান্তি চুক্তি হওয়ার পর তো এটা হয়েছে, আরো হচ্ছে গিয়ে স্পন্টেনিয়াস মাইগ্রেশন ঘটেছে। এবং আমি যখন ছিলাম তখন আমি দেখেছি, আমি খাগড়াছড়ি যাচ্ছি, রাতের একটা গাড়ি আছে, আমি যখন যাচ্ছি তখন দেখা গেছে আমার পাশে ওখানেই বসেছে, ও গল্প বলছে ও বাচ্চাকে যে ওখানে গেলে অনেক খাবার পাবে এবং চলো আমরা ওখানে যাই। সো ইটস লাইক, আমার কাছে মনে হচ্ছিল কি যে আমি রিফিউজিদের গল্পই যেন সেই সিনেমাতেও যেমন দেখতাম, আমি যেন গল্পটা সারাক্ষণই শুনছি, যে কোথাও একটা ডিসপ্লেস পিপল সারাক্ষণই হচ্ছে গিয়ে একটা সন্ধানে আছে, কোথায় যেন একটু হচ্ছে গিয়ে আশ্রয় পাবে। এখন সেটা স্লামেও হতে পারে, সেই জন্য আমি মাইগ্রেন্ট শব্দটা ব্যবহার করছি, যে কোথায় যাচ্ছে, কাজের অপরচুনিটি কোথায়, কখনো হতে পারে ঢাকা শহর, কখনো কুমিল্লা, কোনো একটা কারণে পার্বত্য চট্টগ্রাম, সে বাছাই করছে তার সুবিধা অনুযায়ী। মাফ করবেন, আপনার কথা শুনছিলাম, কেন যেন মনে হচ্ছে এমন একটা শ্রেণীর মানুষকে, আপনার নাম পরিচয়টা দিন। সরি নাম। সরি, আমার নাম পার্থপ্রতিম সাধু, একটা প্রতিষ্ঠান চালাই। কেন যেন মনে হচ্ছে যে একটা জনগোষ্ঠীকে কোনোভাবে জাস্টিফাই করা হচ্ছে, এই যে যাদেরকে বলা হচ্ছে যে ক্ষুধা তাদেরকে জঙ্গলে নিয়ে গেছে, একই সাথে আমরা দেখছি এই মানুষগুলো কি সেই মানুষ যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সেখানে কি করতেছে, কি করছে, কিভাবে এই আদিবাসী মানুষদের জমি দখল করছে, সেটা সরাসরি রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় এখনো তারা কি করছে। তো যে মানুষগুলোকে যারা বলছে যে কোথাও আমাকে জঙ্গলে নিয়ে গেছে, সেই মানুষগুলো কি এই মানুষ যাদেরকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় কাজ করতে গিয়ে তাদের সাথে কথা বলা, ওই জায়গাগুলোতে গিয়ে থাকা মানুষের সাথে কথা বলার অভিজ্ঞতা আমাদেরও আছে। আমরা দেখেছি যে যখন একটা রাঙামাটির মতো একটা জায়গা, যে অর্ধেক কিভাবে বাঙালি সেটেলাররা এবং প্রতিদিন সেটা কিভাবে বাড়ছে, বাকি পাহাড়িরা দিনে দিনে কোথায় যাচ্ছে, তাদের পজিশন কোথায় যাচ্ছে, এটা গেলেই দেখা যায়। সামনাসামনি দেখা যাচ্ছে, হ্যাঁ খুব সুন্দর হেসে হেসে কথা বলছে, এই পাহাড়ি মানুষগুলো আমাদের মতো বাঙালিদের সাথে সুন্দর হেসে হেসে কথা বলছে। একটু ভেতরে মিশতে গেলে দেখা যায় এই পাহাড়ি মানুষগুলো কি পরিমাণে বিদ্বেষ, কি পরিমাণে হিংসা। হিংসা মানে ওই অর্থে না যে পাইলে আমিও তোকে মেরে ফেলবো, তা না। তারা দেখছে গত 3-4টে দর্শক তাদের সাথে কি করা হয়েছে, কি করা হচ্ছে। তো আমি জানি না যে কথাগুলোর মধ্যে থেকে কোনোভাবে এই মানুষগুলোকে জাস্টিফাই করা হচ্ছে কিনা, যে রাষ্ট্র তাদেরকে, সমস্ত রাষ্ট্র বিভিন্ন জায়গা থেকে টোকায় টোকায় এনে একটা জায়গায় নিয়ে হলো, রাষ্ট্র চিহ্ন কিভাবে তাদেরকে, তারা কি রাষ্ট্রের কাছে গেছে নাকি রাষ্ট্র তাদের কাছে আসছে। দেন পরবর্তী আসামে যেটা বলছেন, এই যে আমাদের বাউনিয়াবাদে আমাদের শোনা যায় যে বঙ্গবন্ধুর কাছে একসময় এই আসাম থেকে বিতাড়িত কিছু মানুষ, সেটা শুনছে 1921-22 সালের দিকের ঘটনা। বাউনিয়াবাদে যারা আছে একটা ক্যাম্পের ভেতরে, তাদের কাছ থেকে শোনা যে তাদেরকে এক সময় রিপ্লেস করা হয়েছিল আসাম থেকে, এটা ওই 1920-21-22 দিকে। প্রশ্নটা যদি করতে, আই এম সরি, আপনার প্রশ্নটা প্রশ্ন এটাই যে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে কিনা বিভিন্নভাবে, বিভিন্ন কথামালা দিয়ে। তো আমি জয়, আমি মহিন স্যারের ছাত্র। আচ্ছা, তো আমার প্রশ্ন হচ্ছে প্রতিরোধ নিয়ে। তো প্রতিরোধের কোন ব্যাপারগুলো, সামগ্রিক ব্যাপারটাই। আরো গভীরে যেতে গেলে আপনি যেহেতু বললেন যে সহাবস্থান আছে তাদের মধ্যে, আবার একটা টেনশনও কাজ করে, তো ওইখানকার বাঙালি আর হচ্ছে যারা নেটিভ, ওদের যে প্রতিরোধ, ওইটার ভিতরে যে মিথস্ক্রিয়াটা কাজ করে, যে টেনশনের ব্যাপারটা, ওটার বাইরেও যেহেতু আপনি বললেন যে এই দুইটা জনগোষ্ঠীর স্ট্রাগলটা হচ্ছে শেয়ার্ড, তারা রাষ্ট্রের বিরুদ্ধে কিরকম কালেকটিভ রেজিস্ট্যান্স এক্সপ্রেস করে বা এখন কিরকম করে, এবং শুধুমাত্র দলগতভাবে না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের মধ্যে, মানে আপনি যখন কথা বলতে যান তাদের সাথে, তাদের মধ্যে আপনি কি ধরনের
প্রতিরোধ বিষয়ক সেন্টিমেন্ট গুলো আপনি দেখতে পান, তারা কিভাবে রেজিস্ট্যান্স গুলো এক্সপ্রেস করে এবং বাঙালিদের সাথে সেই রেজিস্ট্যান্স এক্সপ্রেস করার সিমিলারিটি গুলো কোথায় শুরু হয়, কোথায় শেষ হয়, এবং প্রতিরোধটা আসলে কোনো একটা সাবস্টেন্সিয়াল এক রেখায় দাঁড়াতে পারে নাকি, অথবা প্রতিরোধটা কি আসলেও জীবিত আছে নাকি, বা জীবিত হওয়ার সম্ভাবনা কোনোদিন আছে নাকি। আর বাকিটা ফার্স্ট আবার যদি জীবিত হয় তাহলে কি হতে পারে, বাট ওটা নিয়ে আমরা তো ইন্টারেস্টেড না, বাট কাজ করতে ইন্টারেস্টেড, বাট আপাতত প্রতিরোধের জায়গাটা যতটা আলাপ করা যায় ততটা আলাপ চাচ্ছি আর কি, এটাই। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি ডক্টর মঈন জালাল চৌধুরী, শরৎ চৌধুরী নামেই আমাকে অনেকে চেনেন। আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অ্যানথ্রোপোলজি পড়াই। থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ ভেরি নাইস প্রেজেন্টেশন। আমার কমেন্ট তো প্রচুর। আমার একটা জরুরি জায়গা হলো যে সম্ভবত জয়ের সাথে প্রশ্নের সাথে একভাবে যায়, সেটা হলো যে আমরা যেভাবে প্রান্তিক বলছি, আমার নিজের যে জায়গা থেকে আমার পয়েন্ট অফ এন্ট্রি সেটা হলো খুব রিসেন্ট, ততটা না, 1 দশকের মুভমেন্ট অফ শাহবাগ মুভমেন্ট নিয়ে, যেখানে দুটো বাইপোলার তৈরি করা বা আমরা দেখতে পেয়েছি। তো আমরা আপনার আলাপেও কিন্তু একভাবে দারুণভাবে রেজিস্ট্যান্সের বাইপোলার ব্যাখ্যা বা পরস্পরকে দাঁড় করানো দেখতে পাই। আপনি দেখান যে না, এটা ইন্টারসেকশনালিটি আছে, রাইট? তাহলে তাহলে আমরা যদি তার এজেন্সি খুঁজতে চাই, তাহলে একটা জিনিস তো খুব পরিষ্কার যে রাষ্ট্র আমার মগজে কোন রাষ্ট্রের ইমাজিনেশন বসায় সেটা খুব গুরুত্বপূর্ণ আসলে ভূমিকা করছে। এই প্রান্তিক মানুষগুলোর মধ্যে কি রাষ্ট্রের ইমাজিনেশন, বর্ডার ইমাজিনেশন এবং কাজ করে? যদি কাজ করে তাহলে রাষ্ট্র এটা কিভাবে ঢোকায়, কিভাবে ফাংশন করে? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, অনেক মজার মজার প্রশ্ন এবং আমি অনেক মজা পেয়েছি। আচ্ছা, আমার পুরো থিসিসটা সবাইকে পড়তে আমি অনুরোধ করছি, আমন্ত্রণ জানাচ্ছি। আমার 4টা আর্টিকেল অলরেডি পাবলিশ। এটি আমার ব্যাকগ্রাউন্ড অফ দ্য মাইগ্রেন্টস, এই পেপারটার কি এই চ্যাপ্টারটা সেটা নিয়ে। আচ্ছা, আমি প্রথম প্রশ্নে আসি, তাহলে আস্তে আস্তে আপনাদের আমি আগ্রহতে আমি খুবই খুশি হয়েছি। সেটা যে হোমোজেন কি আপনি যেটা বলছেন জাস্টিফাই করছি কিনা কোনো পারপেট্রেটরদেরকে। আচ্ছা, আমার কিন্তু পয়েন্ট অফ এন্ট্রি গিয়ে আমি পারপেট্রেটর হিসেবে তো আসলে প্রথমে কোনো উত্তরদাতাকে আমি দেখছি না, আমি তাকে গিয়ে একজন মানুষ হিসেবেই দেখছি এবং তার কি বলবো ইন্টারেস্ট আছে, আগ্রহ আছে, সে কে কি করবে কোনটা, এটা একটা কি আমি জাস্টিফাই করছি না, সেটা রাষ্ট্রের কলোনিয়াল যে প্রজেক্ট, পেরিফেরিকে শাসন করার যে এক্সপ্লয়টেটিভ প্রজেক্ট, সেটাকে আমি গিয়ে প্রত্যাখ্যান করছি বা প্রতিবাদ করছি বলে এই কাজটা আমার করা। এবং যেটা কি আপনি যেটা বলছেন সেটা অবশ্যই কাজ আছে। আদনান এবং দস্তিদারের কাজটা আমি উল্লেখ করেছি, স্বপন আদনান এবং দস্তিদারের পুরো নামটা ভুলে গেছি। যাই হোক, স্বপন আদনানের একটা খুব ভালো কাজ আছে, উনি মেকানিজম অফ ল্যান্ড গ্র্যাবিং ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্টস বোঝাচ্ছেন। ওনার প্রশ্নটাই ডিফারেন্ট, উনি পলিটিক্যাল ইকোনমিস্ট, ওনার প্রশ্নটাই ডিফারেন্ট যে কিভাবে মেকানিজমটা কাজ করছে। সেই মেকানিজমটার মধ্যে উনি দেখাচ্ছে যে এখানে নানা রকম বাঙালি মাইগ্রেন্ট আছে, সেলফ প্রোপেলড বলছে উনি এক দলকে, এবং আবার তার মানে যারা স্পন্টেনিয়াসলি এসেছে, সেটেলার প্রোগ্রামে রিক্রুটেড হয়ে আসে নাই। হ্যাঁ, ওনাদেরকে আবার উনি বলছে স্থানীয় বাঙালি, মানে যারা কি সেটেলার না, ওরা স্থানীয় বাঙালি। ওরা নিজেরাও দাবি করে যে আমরা 3 জেনারেশন যেহেতু এখানে থাকি, তাহলে আমরা এখন স্থানীয় হিসেবে নিজেদেরকে দাবি করতে পারি। আচ্ছা, এনারা গিয়ে এই যে উনি মানে ওনার কাজটা তার আমার কাজ না, উনি হয়তো ভালো ব্যাখ্যা দিতে পারেন। আমি আপনাকে গিয়ে উৎসাহিত করব আদনান এবং দস্তিদারের লেখাটা, বইটা পড়ার জন্য। সেখানে উনি বিভিন্ন রকম ক্যাটাগরি করছেন এবং উনি দেখাচ্ছেন যে কিভাবে গিয়ে এনাদেরকে ব্যবহার করা হচ্ছে, রাষ্ট্র শুধু না, এলিটরাও এবং অনুপস্থিত বাঙালিরাই, এবং শুধুমাত্র সেটেলার না, দরকার হলে রিক্রুট করে নিয়ে আসা গুন্ডা পান্ডা পলিটিক্যাল মাস্তান, সেটা গিয়ে জমি দখল করার জন্য। এখন সেখানে কি সেটেলাররাও রিক্রুটেড হচ্ছে না, হচ্ছে, আবার যে একেবারে গিয়ে অন্য জায়গা থেকে হচ্ছে না তাও তো না, হচ্ছে। আবার এই পলিটিক্যাল এলিটরা তো গিয়ে সেটেলারও না, কিন্তু এরাও তো জায়গা জমি দখল করছে, এরাই ইন্ডাস্ট্রি দিচ্ছে, এরাই রাষ্ট্র চালাচ্ছে। সো এই পুরো যে গিয়ে কিভাবে মার্জিনালাইজ করা হচ্ছে, সেই সিস্টেমটাকে তো আমি জাস্টিফাই করছি না, অফকোর্স না।
এবং আমি আমার মেথোডোলজিটা বলিনি, কিন্তু আমি মেথোডোলজিতে একটা মজার টার্ম ইউজ করেছি, সেটা হচ্ছে আমরা অ্যানথ্রোপোলজিস্ট হচ্ছে ট্রিকস্টার, আমরা প্রফেশনাল স্ট্রেঞ্জার্স। আমরা মিশি, কথা বলি, কিন্তু তার মানে এই না যে হচ্ছে গিয়ে আমাকে ম্যানিপুলেট করা এত সহজ। আমি হচ্ছে একই সাথে বন্ধুত্ব পাতাই অবশ্যই, কিন্তু আমি তো হচ্ছে গিয়ে অবশ্যই কোনোভাবে কোনো এক্সপ্লয়টেটিভ সিস্টেমের জাস্টিফিকেশন দিতে এখানে বসিনি। কিন্তু আমি যেটা বলছি, যেটা আমাকে আপনি সাহায্য করেছেন বলার জন্য, সেটা হচ্ছে হ্যাঁ, যদি এরা অ্যান্টাগনিস্টিক অ্যান্ড বাইনারি ক্যাটাগরি না হয়, তাহলে এদের ঐক্যবদ্ধ আনা যায় কিনা। এখানেই তো হচ্ছে গিয়ে অ্যাক্টিভিস্ট হিসেবে, একাডেমিক হিসেবে আমার কাজটা শুরু। যেটা হচ্ছে যে তার মানে কি, আমরা একটা কল্পনার জগতে আছি, যেটা ও বলছে রাষ্ট্র আমাদের ব্রেইন ওয়াশ করছে। নো, উই আর দ্য কো ক্রিয়েটর অফ দ্য স্টেট, তাই না? রাষ্ট্র একটা কিছু মেশিন আর আমাদেরকে বোকা বানাচ্ছে, এরকম কিন্তু না। আমরা মানুষরাই হচ্ছে কো ক্রিয়েট করছি। আমরাও জানি কিভাবে আমার এনটাইটেলমেন্ট দাবি করতে হবে, সেটা বাঙালি সেটেলার না আদিবাসী না কি, কিন্তু হচ্ছে কি এগুলো সবই ইমাজিনেশন। দ্য ডিভিশন উই আর টকিং অ্যাবাউট, যে আপনি বাঙালি আমি পাহাড়ি, দ্য এথনিক ডিভিশন, যে কারণে আমি হিস্ট্রিটা নিয়ে এত কথা বললাম, ইট ওয়াজ বোরিং অ্যান্ড প্রবাবলি দ্যাটস ওয়াই ইট ওয়াজ নট গ্র্যাবড। বাট এখানেই হচ্ছে মজাটা, যারা কখনো ক্যাটাগরি ছিল না তারা একসময় ক্যাটাগরি হয়ে গেল এবং তারা অপোজিশন হয়ে গেল। এবং এই পুরো প্রসেসটার মধ্যে দিয়ে উই আর নট লুকিং অ্যাট দ্য প্রসেস অফ স্টেট ফরমেশন। তার মানে কে আমার শত্রু? রাষ্ট্র, বর্ডার, নেশন, যে কল্পনা, সেগুলো হচ্ছে আমাদের শত্রু নয়। শত্রু হয়ে গেছে আমার বাঙালির হচ্ছে পাহাড়ি, পাহাড়ির হচ্ছে বাঙালি। এবং এই যে রেসিজম, আমাদের বাংলাদেশের স্কলারশিপের মধ্যে রেসিজম, রেস, এগুলো হচ্ছে কি এখনো গুরুত্বপূর্ণ না, কিন্তু আমার কাজের মধ্য দিয়ে আমি রেস বিষয়টা যে কত গুরুত্বপূর্ণ, উই আর অল রেসিস্ট। এই ক্যাটাগরিগুলো যে আদিবাসী বলি, আদিবাসী বলার মধ্যে কিন্তু কোনো সম্মান দিচ্ছে না। আমরা বলছি যে ওরা আদিবাসী, ওরা দে আর রুটেড হিয়ার, ওরা কোথা থেকে নড়ে না এখান থেকে। যেটা আমি বলছি যে এটা ঠিক নয়। অফকোর্স এটা ডিফারেন্ট ডিসকোর্স, কিন্তু অর্থটা বুঝে না এরকম। ওরা আদিকাল থেকে এখানে ছিল। এই যে একটা এগুলোর অনেক ব্যাখ্যা আছে, আমি এত কথায় যাচ্ছি না এখন, কিন্তু এই যে রেসিজম, এটার যে স্টেট ফরমেশনের সাথে সম্পর্কিত, এটাই কিন্তু আমার কাজের এসেন্স। এবং এই যে আমাদের রেজিস্ট্যান্সটা করার জন্য যে ঐক্যবদ্ধ হবো, তার আগে তোমার প্রবলেমটা বুঝতে হবে। ইট ইজ নট অ্যাবাউট এথনিসিটি, ইট ইজ অ্যাবাউট হাউ উই হ্যাভ মেড দিস, দ্য কল্পনা উই হ্যাভ, দ্য রাষ্ট্রের কল্পনা, দ্য এথনিসিটির কল্পনা, গ্রুপের কল্পনা, ভেদরেখার কল্পনা, এগুলো সবই কাল্পনিক। কিন্তু এগুলো আমরা ধরে নিয়েছি, যেগুলো so solid, it became solidified, যেটা ওই যে ইনভেনশন অফ দ্য জুম্মার মধ্যে দিয়ে, যে যারা কখনো দল ছিল না, 12টা দল ছিল, ওরা একত্র হয়ে গেল, সলিডিফাইড হয়ে গেল, জুম্মা একটা 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 আইডেন্টিফিকেশন শুরু হলো। এটাও তো একটা পলিটিক্যাল প্রসেস, লম্বা প্রসেস। এটাও রিলেটেড উইথ দ্য স্টেট মেকিং প্রসেস অফ বাংলাদেশ, কিভাবে তৈরি হলো। বাংলাদেশও একদিনের ঘটনা না, এটাও শুরু হয়েছে, আমি যেটা বলছি যে বর্ডার মেকিং এর মাধ্যমে বার্মার সাথে কিভাবে সেপারেট করে ফেলা হলো। তারপরে পার্বত্য চট্টগ্রাম দেখা গেল যে যেটা কোথায় জমিয়ার অংশ, ওটা হয়ে গেল এখন বাংলাদেশের অংশ। এবং আমাদের মনে হয় যে ওরা তো বাইরে থেকে এসছে, আমরা অরিজিনাল, ওরা বাইরে থেকে এসছে। এবং একটা প্রশ্ন করছিলেন উনি, আমার নামটা ভুলে গেছি। আমার একটা লেখা আছে, এই যে আপনি বললেন না যে বাঙালিরা কি যে মনে করে, আমার যে লেখা আছে সেটা হচ্ছে, নাম হচ্ছে উই আর দ্য ট্রু সিটিজেন্স অফ বাংলাদেশ, অফ দিস কান্ট্রি। সেখানে হচ্ছে সিটিজেনশিপ আইডিয়াটা আমি ব্যবহার করেছি এটা প্রকাশ করার জন্য, যে কি ধরনের আইডিয়া আমাদের মধ্যে আছে বাঙালি নয় তাদের নিয়ে। তার মধ্যে দিয়ে প্রকাশ পায় যে হ্যাঁ, আমি এখন রেসিজম ইয়েটা ব্যবহার করছি, কত রেসিস্ট, কত জেনোফোবিক আমরা, এবং সেগুলো হচ্ছে প্রকাশ পাচ্ছে। এখানে সেই ডিসকোর্সের আলোচনা আমি করছি না, কিন্তু হ্যাঁ, ওনাদের ইন্টারভিউ নেওয়ার পর তো আছে। আবার হচ্ছে আমি আবার বলছি না যে কনভিভিয়ালিটিও আছে, সেটা যেমন আলেপ্পোর কাজেও আমি পেয়েছি। অনেক এথনিক ডাইভার্সিটি আছে, দে আর ফাইটিং ইচ আদার, বাট একই সাথে হচ্ছে কনভিভিয়ালিটিও আছে। সো কারণ হচ্ছে মানুষ অনেক সচেতন, কখন কথা বলতে হবে, কখন বলতে হবে না, কখন চুপ করে থাকতে হবে, কখন প্রতিবাদ করতে হবে, এগুলো খুব হিসাব আছে, এটা হিসাব আছে। সো এইটা বলে আমি একটু এখন শেষ করছি। হ্যাঁ, আর কোনো বার্নিং? হ্যাঁ, আনিয়াপা, থ্যাংক ইউ। ও আচ্ছা, আমার নাম জাফরিন।
আপু, আমি জানতে চাই যে আপনার এই গবেষণায় আপনি কি ওদের যে মানে কালচারাল যে এক্সচেঞ্জটা হচ্ছে, হ্যাঁ, এটার কোনো পার্ট ছিল, বা বা আপনি যখন কাজ করেছেন, নিশ্চয়ই আপনি তো হিস্ট্রি থেকে কাজ করেছেন অনেক আগে থেকে এবং একজন অ্যানথ্রোপোলজিস্ট, কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন যে কিভাবে ওদের মানে এই পরিবর্তনটা হচ্ছে। আমি খারাপ ভালো অর্থ বলছি না, বা এই ব্যাপারটা তো নিশ্চয়ই ঘটে। তো সেটা আপনার অবজারভেশনটা আমি জানতে চাই, বা আপনার গবেষণায় কোনো পার্ট আকারে এটা ছিল কিনা, কারণ আমার কাছে মনে হয় যে এটাও একটা ইয়ের বিষয়। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। আমার যেটা বলার আছে এটার সাথে, আমরা যেমন রাষ্ট্র চাপিয়ে দিচ্ছে না, কো ক্রিয়েট করছে ইমাজিনেশনের ক্ষেত্রে, একটা ক্লারিফিকেশন খুব দরকার। যেমন স্টেট অ্যাপারেটাস আসলে খুব গভীরভাবে তার ইন্টেলিজেন্সিয়া এবং ডেফিনেটলি মিডিয়া এবং তার পলিসিস এবং শান্তি চুক্তি সবকিছুর মধ্য দিয়ে আসলে রাষ্ট্র, যেটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর্গুমেন্ট, রাষ্ট্র ফরমেশনের প্রক্রিয়াই ইজ ইন ইটসেলফ বারবার আপনার তাকে নেগোশিয়েট করতে এবং সে ডিফাইন করতে থাকে। ফলে আমার মনে হয় এজেন্ট হিসেবে রাষ্ট্র এখানে খুবই পাওয়ারফুল মাত্রাগত অর্থে। তার যেমন এজেন্সি আছে বা এই ইন্টারলোকুটারসদের যেমন এজেন্সি ডেফিনেটলি, কিন্তু আমরা যাতে মাত্রাগত ভুলটা না করি যে তাদের কার পাওয়ার বেশি বিভিন্ন সেকশনে বিভিন্ন জায়গায়, আমার মনে হয় যথেষ্ট পাওয়ারফুল রাষ্ট্র ইন দিট কেস। যেই ধরনের ন্যারেটিভ তৈরি করতে চায়, ইমাজিনেশন তৈরি করতে চায়, কাদের জন্য করতে চায়, কাদেরকে ইমাজিনেশনের বাইরে রাখতে চায়, সেটা আমার মনে হয় আমার মনে হয় যে এটা একটু ক্লিয়ার করা দরকার। আচ্ছা, আমি ইয়ান, আমি রাঙামাটি থেকে আসছি। জাস্ট ক্লারিফিকেশনের জন্য কোয়েশ্চেনটা করা। আচ্ছা, এখানে হচ্ছে ইমিগ্রেন্টস, মাইগ্রেন্টস এই কথাটা আপনি ব্যবহার করেছেন। আমার মনে হয় সবচেয়ে ভালো হতো যদি আপনি স্পেসিফাই করে বলতে পারতেন এটা কি স্টেট স্পন্সর্ড যে সেটলার যারা আছে এখন পার্বত্য চট্টগ্রামে তাদের কথা বলছেন, নাকি আপনি সামগ্রিকভাবে যারা অনেক আপনি কিন্তু একটু আগেও বলেছেন যে স্পন্টেনিয়াসলি অনেকে এসছেন, আবার চলে গেছেন, আবার আসছেন, এবং তারা কিন্তু আসতে পেরেছেন কারণ হচ্ছে রাষ্ট্র আমাদের যে সেফগার্ড গুলো ছিল পার্বত্য চট্টগ্রামে সেগুলোকে বিভিন্ন রেজিমে তারা শিথিল করেছে বলেই কিন্তু মাইগ্রেশনের বিষয়টি ঘটতে পেরেছে। তো সেটা যদি একটু ক্ল্যারিফাই করতে পারতেন। আমি যেহেতু থিসটা পড়িনি, আমি বলতে পারছি না আর কি যে আপনি কোন স্পেসিফিক দলকে নিয়ে কথা বলছেন, কোন ক্যাটাগরিকে নিয়ে কথা বলছেন, দল না। আরেকটা যেটা এখানে মনে হয় পার্থ দাদা মনে হয় কোয়েশ্চেনটা করেছেন যে আমরা আসলে ভিকটিমহুড সেটা নিয়ে কথা বলছি কিনা, আমরা কি সিম্প্যাথাইজ করছি কিনা, যারা অনেকাংশেই হচ্ছে পারপেট্রেটর। আমি সম্পূরক প্রশ্ন করতে চাই সেটার সাথে যে বিশেষ করে এখানে যে লেখা আছে হাঙ্গার হ্যাজ ব্রট আস ইনটু দিস জাঙ্গল, এবং আমরা কিন্তু আসলে জানি যে যাদেরকে নিয়ে আসা হয়েছে তারা আসলে অনেক ডেস্টিটিউট ছিলেন এবং তাদেরকে হচ্ছে অনেক কিছু দেখিয়ে হচ্ছে নিয়ে আসা হয়েছে। এখানে একটু বলতে চাই যে এটা ডিসপিউটেবল যে কেবলমাত্র যারা রেফিউজি ছিলেন তাদেরকে নিয়ে আসা হয়েছে সেটলার প্রোগ্রামে, সেটা আসলে না। আমি যতখানি জানি এবং কয়েকটা ইন্টারভিউ আছে সেই 80-র দশকের, যেখানে হচ্ছে তারা বলেছেন যে তারা হচ্ছে তাদের জমি আছে তাদেরকে তো বিভিন্ন কথা বলে নিয়ে আসা হয়েছে, কেবলমাত্র রেফিউজি তাদেরকে হয়তো নিয়ে আসা হয় নাই। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে এটাই, এই যে এখানে লেখা আছে আন্ডারস্ট্যান্ডিং মোবিলিটি ইন মোবিলিটি, তো হাঙ্গার হ্যাজ ব্রট আস ইনটু দিস জাঙ্গল। তো সেই হাঙ্গারটা কি এখনো সেই সেটলারদেরকে আদিবাসীদের বিরুদ্ধে কোনো কিছু করার প্ররোচনা যোগায় কিনা? এটাকে হাঙ্গার নাকি এটা অন্য কিছু? আপনি দস্তিদারের কথা বলেছেন, আপনি দাদার নাম কি, স্বপন আদনান দাদা, হ্যাঁ, ওনার কথা সেই বইয়ের রেফারেন্সটা দিয়েছেন, কিন্তু আপনার গবেষণায় এই কথাগুলো উঠে আসছে কিনা সেটা আমি জানতে চাই। এবং তারা কেন এখন তাদের মোবিলিটি কেন পার্বত্য চট্টগ্রামের ভেতর রেস্ট্রিক্টেড হয়ে গেল? আমি সাবিয়া রহমান প্রিমা, সাংবাদিকতা করি। আলোচনাটা আসলে পরিষ্কার, শুরুর দিক থেকে আলোচনা হতে হতে প্রশ্ন আমরা একটা জায়গায় আসলাম যে আপনার
আর শিরোনাম সাবটাইটেল যেটা বলছে যে মোবিলিটি অফ বেঙ্গলি মাইগ্রেন্টস, আসলে সেই রেঙের সেই এই জায়গাটা আমরা বুঝলাম যে মাইগ্রেন্টস আপনি প্রান্তিক জায়গাগুলো নিয়ে কাজ করেছেন, অবশ্যই প্রান্তিক, এদিকে রিকোলেশন বলি বা যেভাবে দেখে, কিন্তু এই যে এই পার্সেন্টেজটা আসলে কত, এই পার্সেন্টেজের প্রশ্নটা চলে আসে বারবার যে মোবিলিটি অফ এই বেঙ্গলি মাইগ্রেন্টস এর পার্সেন্টেজটা কিরকম, এবং তাদেরকে আপনি প্রান্তিক বলছেন একই সাথে, ঠিক আছে প্রান্তিক, একই সাথে পাহাড়িরাও বরাবরের মতো নির্যাতন নিপীড়নের অসংখ্য উদাহরণ সেটা আমরা দেখে আসছি, যাতে আরেকটা কনফ্লিক্ট এখানে দাঁড় করায়। কিন্তু এই মাইগ্রেশনের মধ্যে তাদের কথার মধ্যে আপনি যাদেরকে সাক্ষাৎকার নিয়েছেন সেখানে তাদের মধ্যে কি আপনি শুধু হাঙ্গারটাই দেখতে পেয়েছেন, যে শুধু কি হাঙ্গার ছিল আসলে তাদের উদ্দেশ্য, নাকি সেই সাথে তাদের মধ্যে লোভ কাজ করেছে, সেই জাতিগত বিদ্বেষটা ঢুকিয়ে তাদের মধ্যে দেওয়া হয়েছে কিনা, এই জায়গাটা আমার মনে হয় যে আরো বেশি ক্লারিফিকেশন জরুরি। থ্যাংক ইউ। আচ্ছা, জাস্ট একটু ছোট করে যে আপনার কাজের যখন কাজ করছেন তখন হচ্ছে আপনি কি কোনোভাবে যে বেঙ্গলি কালচারাল আইডেন্টিটি ক্রিয়েট হয়েছিল ওখানে, ওই কালচারাল আইডেন্টিটিতে কি কোনো হায়ারার্কি এক্সিস্টেন্স ছিল, যে হ্যাঁ আপনার কাজের মধ্যে যে বেঙ্গলিটা ইনক্লুডেড, ওই বেঙ্গলি কালচারাল আইডেন্টিটির মধ্যে কি কোনো হায়ারার্কির এক্সিস্টেন্স ছিল, যে আমরা পাহাড়ের থেকে আলাদা, আমরা পাহাড়ের থেকে সুপিরিয়র কালচারে বিলং করি বা এরকম? অলসো লাইক মানে ওই মুভমেন্টটা তো আপনিও উদাহরণ দিয়েছেন যে হাওড় অঞ্চল থেকেও তো বানভাসী মানুষ ধরেন ঢাকায় কনস্ট্যান্টলি মুভ করছে, এবং স্টেট তো সেটা চায় যে মানে ওর এই চিপ লেবারটা যাতে এই ফ্লোটা কনস্ট্যান্ট থাকে। মানে এটা খুবই সিম্পলিফাইড ভাবে বলছি, বাট মোটা দাগে এটা ঘটছে, মানে সমতলে ঘটছে। বাট সিএসটিতে সামহাউ দ্য স্টেট হ্যাজ ম্যানেজ টু, মানে এখানে যেমন ধরেন হাওড়ের মানে ভেসে যাওয়া মানুষ এখানে এসে ধরেন রিক্সা চালাচ্ছে, বাট ওখানে ইট হ্যাজ ম্যানেজ টু ক্রিয়েট দ্যাট ইকোসিস্টেম ওয়্যার মানে দ্যাট গেটস কোডিফাইড ইনটু ল, এন্ড দেন আপনি যে অ্যাকচুয়ালি ওইখানে এম্পায়ারের তাবেদার হিসেবে কাজ করতে পারতেছেন, আপনাকে খুব বেশি হয়তো মানে কষ্ট করতে হচ্ছে না। সো ওইটা একটা। আর তাছাড়া আমার এমনি যে প্রশ্নটা ছিল সেটা পরেও করতে পারি, সেটা হচ্ছে একেবারে জুভেনাইল একটা প্রশ্ন, যে মানে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ওয়ে ফরওয়ার্ড ইজ, কারণ মানে আলটিমেটলি কি এটা একটা ওই পোস্ট কলোনিয়াল ঝোঁক যে এম্পায়ার ভেঙে কাউন্টার এম্পায়ার বানাবো? সো হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ওয়ে ফরওয়ার্ড ইজ? আচ্ছা, প্রথমেই হচ্ছে কি শুভার প্রশ্নটা। হ্যাঁ, আচ্ছা, মানে আমরা তো আসলে ওই যে বললাম না, একটু দীর্ঘ সময় যদি দেখি তাহলে কালচারাল এক্সচেঞ্জটা যেটা হচ্ছে গিয়ে ডমিনেন্স অফ বেঙ্গলি কালচারাল মডেল, এটাই তো হচ্ছে গিয়ে পার্বত্য চট্টগ্রামে হচ্ছে গিয়ে শক্তিশালী হয়েছে কলোনিয়াল পিরিয়ডে। আগে হচ্ছে গিয়ে অনেক বেশি যোগাযোগ ছিল বার্মিজ কালচারাল মডেলের সাথে। এটা হচ্ছে অ্যাটলিস্ট হিস্টোরিয়ান ভেনসেন্দেলের ফাইন্ডিংস। হ্যাঁ, উনি একটা দিচ্ছে, সেটা ভাষা থেকে প্রকাশ পাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে খাবারের ধরন, হ্যাঁ এগুলো আছে। এটা আমার রিসার্চের ফোকাস ছিল না, কিন্তু এটা তো এভিডেন্স আছে অলরেডি যে ডমিনেন্ট কালচার এবং রাষ্ট্রের সাথে সম্পর্কিত, কে শাসন করছে, কে প্রশাসনে আছে। বাঙালি বাবু হচ্ছে গিয়ে ধীরে ধীরে তো অতএব বাঙালি বাবুই হয়ে গেল। আর যদি বার্মিজ বাবু থাকতো, জমিদার থাকতো, তাহলে বার্মিজ হয়ে যেত। কারণ এই পার্বত্য চট্টগ্রামটা কিন্তু অনেক তিনটা রেজিমের দ্বারা হচ্ছে হিস্টোরিক্যালি হচ্ছে গিয়ে কন্টেস্টেড হয়েছে বিভিন্ন সময়ে, যতটুকু হিস্ট্রি পাওয়া যায়। মানে এটা একেবারে সবসময় বাঙালিদের দখলে ছিল এমন না। এটা হলো একটা। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে আমার এখানে একটা রিসার্চের পার্ট ছিল, সেটা হচ্ছে যে ইন্টার এথনিক ম্যারেজ। এটা আমি হচ্ছে গিয়ে অনেকগুলো কেস পেয়েছি, এটাও আমাকে সবাই ধরে হচ্ছে বিশ্বাস করে না এবং মারতে চায়, সেটা হচ্ছে বানিয়ে বানিয়ে বলছি, কিন্তু এটাও আমার হচ্ছে গিয়ে একটা ফাইন্ডিংস। এবং এটাতে আমি সারপ্রাইজড হয়েছি বলে এটাতে আমি গভীরভাবে জানতে চেয়েছি। এবং এখানে আমার যেটা মনে হয়েছে, এটাও আমার লেখা একটা প্রকাশিত, এবং এখানে আমি জাস্ট সংক্ষেপে বলবো যে এটা তো একটা মেকিং প্রসেস। মানে কে কোথায় বিলং করে, সে কি পাহাড়ি নাকি সে বাঙালি, সে তো দুই জায়গা থেকেই এক্সক্লুডেড। বাঙালিরা পছন্দ করে না পাহাড়ি, কারণ সে এটা তো মানে এটা শুধু শুধু বাংলাদেশে না, এটা শুধু পার্বত্য চট্টগ্রামে না, ওয়ার্ল্ড ওয়াইড। এটা হচ্ছে এটাই তো হচ্ছে গিয়ে একটা যে বললাম না কাল্পনিক একটা সীমারেখা, ভেদ রেখা আছে, এখানে যেতে পারবে না, সে সেখানে যেতে পারবে না। তারপরেও এই যে মানুষ হচ্ছে যায়, কাজগুলো করে, এবং তারপরে হচ্ছে নতুন কিছু তৈরি করে। আমরা তো কোথাও স্ট্যাগনেন্ট হয়ে থাকি না, ইট ইজ ইন মেকিং। আমি যেটা বলছি ইন মেকিং, এটা একটা চলছে। এটা যদি আমি একটু সংক্ষেপে তোমাকে বলতে চাই। আর এরপরে আমি শরতের কথায় আসতেছি না, আমি অ্যানথ্রোপোলজিস্ট হিসেবে রাষ্ট্রকে আসলে এত বেশি দিতে রাজি না।
আমি এটা মনে করি না আসলে, আমি মনে করি মানুষই আসলে হচ্ছে গিয়ে অনেক ক্ষমতাবান, সেই বানায় তার স্বার্থে, এবং সেই যখন স্বার্থে পরিষ্কার হবে তখনই সে ভাঙবে হয়তো, আমি জানি না, আমি এই হোপ করি, কারণ দেখতে পাচ্ছে না বলে, কিন্তু দেখতে পাচ্ছে না কি, আমি তো ফিল্ড ওয়ার্ক করি সারাক্ষণ, আমি নিজেকে খুবই আমি খুবই গর্বিত যে আমি সবসময় বেশিরভাগ সময় মাঠে ঘাটেই থাকি, এবং আমি দেখেছি যে মানুষ একরকম উত্তর দেয়, তারপর যখন আমি ধরি তর্ক করি, আমি তো আবার উত্তর নিয়ে চলে আসি না, আমি তো তর্কাতর্কি করি, যখন আমি গভীরে যাওয়ার চেষ্টা করি যে এই কথাটা উনি কেন বললো, এটা উত্তর কি, তখন তো আমি দেখি যে উনি সেটা আসলে ওনার স্বার্থে বানিয়েছে। উনি যদি চুপ করে থাকে সেটা উনি হিসাব নিকাশ করেই চুপ আছে, উনি যদি কথা বলে, প্রতিবাদ করে, ট্রান্সেন্ড করে, উনি বুঝে শুনে ওনার কনটেক্সট অনুযায়ী সেটা করেছে। সো আমি আসলে রাষ্ট্রকে আসলে এত মার্ক দিতে রাজি না, কিন্তু অবশ্যই শুধু রাষ্ট্র কেন, গ্লোবালাইজেশন সিস্টেম অনেক কিছুই তো আমাদের এখানে ম্যানিপুলেট করছে, এবং সেই কারণে আমি বলছি রেজিমস অফ মোবিলিটি অ্যান্ড ইমোবিলিটি, এবং রেজিমস অফ মোবিলিটি অ্যান্ড ইমোবিলিটি ইট ইজ অলসো শিফটিং, ইট ইজ নট ফিক্সড, এটা হচ্ছে এক জায়গায় নাই। আমি তো কত আগে ফিল্ড ওয়ার্ক করে আসছি 2015 সালে, এখন তো 2023 সাল, সো এখনো নিশ্চয়ই আরো কাজ করার জায়গা আছে। আচ্ছা কি যেন বলছিলেন, প্রিমা আবার প্রশ্ন করলো পার্সেন্টেজের কথাটা। খাগড়াছড়িতে 3টি পরিবার আছে যারা হচ্ছে 47-এ মাইগ্রেট করেছে, এবং এরা নিজেদেরকে হচ্ছে দাবি করে এরা মডার্নিটি নিয়ে এসেছে, কারণ হচ্ছে এরা গাড়ি ঠাড়ি এনেছে, এরা কিন্তু সেটেলার না। হ্যাঁ, আবার হচ্ছে কি অনেকে আছে যে ছোট ছোট ব্যবসায়ী, মানে সাইকেলে করে করে শুটকি বিক্রি করে, পান বিক্রি করে, এরকম লোকজনও আছে, ছিল এক সময়, হ্যাঁ, বা এখনো আছে। সো আমি বলছি যে যখন 62-তে মাইগ্রেশনের, এটা ক্লোজলি তো আমরা কানেক্টেড, পার্বত্য চট্টগ্রাম বাঙালিদের সাথে খুবই ক্লোজলি কানেক্টেড, এরা কখনোই ডিসকানেক্টেড ছিল না, সব সময় কানেক্টেড ছিল। কলোনিয়াল রুলাররা এসে হচ্ছে ডিসকানেক্ট করেছে, এবং সেখান থেকেই হচ্ছে আমাদের জাতিগত ভেদরেখার শুরু। এটা সলিডিফাইড হচ্ছে আরো বেশি এখন, কারণ সলিডিফাইড হলে আমাদের সুবিধা, বিভ্রান্ত হওয়ার সুবিধা, পরিষ্কার হওয়ার সুবিধা না, বিভ্রান্ত হওয়ার সুবিধা। আবার ওই যে রাষ্ট্রের সুযোগ সুবিধা ক্লেম করার সুবিধা আছে, এটাও আছে। সো পার্সেন্টেজ বলতে আমি বললাম যে হ্যাঁ সেলফ, আমি আসলে ওই যে এটা রানীও প্রশ্ন করছেন যে আমি ক্যাটাগরাইজ করতে পারিনি, এবং আমি এটাই বলতে চাচ্ছি যে বাঙালি মাইগ্রেন্টরা এখানে হেটারোজেনাস গ্রুপ, এরা হচ্ছে কেউ বড়, এই যেমন ধরেন কেউ একজন আছে সেটেলার, যে হচ্ছে গিয়ে খুন পর্যন্ত হয়ে গেছে রেশন পাচ্ছে না বলে, একই বাঙালি আছে আবার হচ্ছে রেশন দিচ্ছে, আর্মির সাথে যোগাযোগ করে রেশনের টেন্ডারটা নিয়েছে, আবার চাল বিক্রি করে, পচা চাল, ভালো চাল। সো মানে ইটস ভেরি ডিফিকাল্ট টু ক্যাটাগরাইজ, কিন্তু অবশ্যই আমি প্রান্তিক দেশকেই ফোকাস করেছিলাম, কিন্তু তারপর আমি দেখেছি যে এটা তো কানেক্টেড। আবার কে কাকে এনেছে, কখন এনেছে, ওই যে বললাম না যে আমি যেখানে কাজ করতাম সেখানে একটা পাহাড় হচ্ছে একজনের নামে, কিন্তু সে অনুপস্থিত থাকে, তো ওখানে সেটেলার। সো আমরা যখন যাব বাঙালিরা, ঢাকা থেকে এলিট বাঙালিরা, এবং হচ্ছে গিয়ে নিজেরা রেসিস্ট, কিন্তু ভাব ধরবো যে রেসিস্ট না, তখন হচ্ছে গিয়ে মনে করবো যে ওই গরিবটাই হচ্ছে এই বোকা, এবং লোভীটাই হচ্ছে শয়তান। আপনি যে শব্দটা ব্যবহার করলেন আমার আপত্তি আছে, লোভী আমরা সবাই, লোভ মানে ইট ইজ অ্যাবাউট ইন্টারেস্ট, আমি কি পাচ্ছি, আমার কি পাওয়ার আছে, কোথায় গেলে আমি এখানে আমার হচ্ছে একরকম পাওয়া, ওইটা হলে আমার আরেক রকম পাওয়া, কোনটাকে আমি লোভ বলবো, কোনটাকে আমি প্রয়োজন বলবো, আমি এটাতে আসলে আমি জানি না, আমি সিদ্ধান্ত নিতে পারছি না। বাঙালি কালচারাল আইডেন্টিটি, আমার একটা লেখা আছে বাঙালি কালচারাল আইডেন্টিটি নিয়ে, আপনি প্রশ্ন করেছেন। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে রানী প্রশ্ন যখন শুনছিলাম, আমার কাছে, আমি যদি আপনার প্রশ্নটা বুঝে থাকি, আমার কাছে মনে হয়েছে যে শান্তি চুক্তির পরে যে কি সম অধিকার আন্দোলন নিয়েও কিন্তু আমি কাজ করেছি, আমি ওনাদের সাথে কথা বলেছি, এবং আমি বোঝার চেষ্টা করেছি পুরো প্যাটার্ন অর অর্গানাইজেশন অফ বেঙ্গলি অর্গানাইজেশন বিভিন্ন ধরনের। এটা শুধু মানে, এবং খুবই ইন্টারেস্টিং, আমার ডাটা অ্যানালাইসিস করতে খুবই কষ্ট হয়েছে, এই কারণে আমি নিজেও, আমার সুপারভাইজার কনফিউজ হয়ে গেছে আমাকে নিয়ে, কারণ একজন মানুষ একটা মানুষ 2 রকম কথা বলছে, 2 রকম কাজ করছে, একই সাথে সে কি বলে সম অধিকার আন্দোলনে গিয়ে হচ্ছে
বর্ডার মিলিটারাইজেশন, যে আদিবাসীকে খতম করো, এই কথাও বলছে। আবার বলছে না আসলে আপনি মাইনরিটিকে তো আসলে ডেমোক্রেসিতে বাদ দিতে পারেন না, আওয়ামী লীগ তো ডেমোক্রেসির পক্ষে, তাই না? সো ইটস ভেরি, মানে আমি বলবো যেটা খুবই আসলে স্বার্থের সাথে সম্পর্কিত। মানুষ এত হচ্ছে গিয়ে চতুর, আমার কাছে এটাই আমি শিক্ষা পেয়েছি আসলে এই রিসার্চ করতে গিয়ে, চতুর, এবং তারা বাইনারি কনসেপচুয়ালাইজেশন, ইট ইজ আমাদের সীমাবদ্ধতা যে আমরা বুঝতে পারি না, আমরা বাইনারি করে ভাবি, মনে করি মানুষও ভাবে। আমাদের স্কলারদের এটা প্রবলেম যে আমরা বাইনারি করে মানুষকে দেখি না, একই মানুষই কিন্তু এটাও করছে ওটাও করছে, একই সাথে বলছে আমরা সবাই তো মানুষ, আসলে সবারই তো আসলে ওরাও মানুষ। আবার একই সাথে যখন স্বার্থে আঘাত লাগছে তখন আমরা বলছি না এখানে আসলে আমরা যদি শান্তি, যেমন আমি আর্গিউ করি ভ্যানসেন্দালের সাথে একমত হয়ে যে শান্তি চুক্তি কিন্তু আদিবাসীদেরকে টু সাম এক্সটেন্ট অটোনমি করেছে, স্যাংশন করেছে, এবং এটা অফিসিয়ালি হচ্ছে কি বাস্তবায়িত হয়নি সেটা এক কথা, কিন্তু এই যে টু সাম এক্সটেন্ট যে হচ্ছে অটোনমিটা স্যাংশন হয়েছে, এটা যদি আমরা ধরি, তখন আমরা যদি বাঙালিদের সাথে কথা বলি তখন ওরা বলবে হায় হায় আমাদেরকে তো উঠায় দিবে। আমাদেরকে যদি উঠায় দেয় তাহলে ওই যে আবার সংবিধানকে সে হচ্ছে বলছে যে সংবিধানে তো বলা আছে আমরা সমান, আমরা যে কোনো জায়গায় যেতে পারি, তাহলে তো আমরা সমান। সি হাউ ট্রিকি ভাবে সে ব্যবহার করছে একই কথা। এবং এখানেই হচ্ছে ওই যে ওর কোয়েশ্চেনটা কানেক্টেড, যে এখানে আমি দেখেছি যে হিল বাঙালি বলে, পার্বত্য বাঙালি বলে একটা আইডেন্টিটি কিন্তু ইমার্জ করছে ওইখানে। এটা নিয়েও আমি হচ্ছে গিয়ে ইন্টারেস্টেড হয়েছি, কাজ করেছি এবং বোঝার চেষ্টা করেছি কেন হয়েছে। আতঙ্ক, আমি কোথায় যাব, এই যে পভার্টি, যে অভাব তাকে হচ্ছে এখানে নিয়ে আসছে, সেই অভাবটা আবার তাকে হচ্ছে ওখান থেকে, মানে সে তাকে আবার ওইটুকু করে দিচ্ছে যে আমি, আবার আপনি বলছেন ওখানে যাচ্ছে না, তাও কিন্তু না, সে যাচ্ছে, সে কিন্তু ওখানে ফিক্স হয়ে বসেও নাই। আমি অনেককেই পেয়েছি যারা অন্য জায়গায় কাজ করে আবার ওখানে যায়। আমি যেমন চোর ডাকাত তো পেয়েছি, চোর ডাকাত যারা হচ্ছে বাইরে কাজ করে ওখানে আবার যায় না। আপনি একদম ভাবছেন যে না, আমি বুঝতে পেরেছি যে শব্দটা, আমি এটা ভেবেছিলাম যখন পোস্টারটা হয়েছে তখন আমি ভেবেছি যে এটা নিয়ে কথা আসবে, যেটা মনে হচ্ছে একেবারেই হচ্ছে কি বোধহয় একদম খালি পেট। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, না অফকোর্স সেখানে যেখানে যাবে, যেমন আমি যেখানেই গেছি, আপনি এই কাজ কেন করেন? ক্ষুধা নিবারণের জন্য করি, ক্ষুধা, তাই না? আমার আছে প্রয়োজন, আমি যাই এজন্য। হ্যাঁ, তবে হচ্ছে গিয়ে ওই যে বললাম যে আমি যাদের সাথে কাজ করেছি এদের হচ্ছে গিয়ে অবশ্যই আপনি যেটা বলেছেন, ইট ইজ নট এ হোমোজেনাস গ্রুপ, কিন্তু আমি দেখেছি যে এখানে যেখানে রিক্রুট করার সুযোগ হয়েছে, কারণ হচ্ছে মার্জিন বর্ডারকে হচ্ছে স্ট্যাবলিশ করতে চায় রাষ্ট্র, এখানে ক্ষমতা চায়, আরো হোমোজেনিটি তৈরি করতে চায়, মেজরিটি লয়াল পপুলেশনকে রিলোকেট করতে চায়, সেটা তো অবশ্যই কাজ করেছে এবং সেটা সুযোগটাও হচ্ছে নিয়েছে। আমি সেটাই বলছি যে আমার আর্গুমেন্ট হচ্ছে কালেকটিভ এবং পার্সোনাল ইন্টারেস্ট দুটোই কাজ করেছে আসলে এখানে। সো আমরা আরো কথা বলবো পরে। কিন্তু অনেক ধন্যবাদ প্রশ্নটা করার জন্য এবং ধৈর্য ধরে শুনলেন। ধন্যবাদ অ্যানি। মডারেট করার দুর্ভাগ্য হচ্ছে যে আমার অনেক প্রশ্ন ছিল, কোনোটাই করা হয় নাই। পরে আলাপ হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত লম্বা আলাপ, এতক্ষণ এঙ্গেজড উপস্থিতির জন্য। আর অ্যানিকে আবারও ধন্যবাদ, ডক্টর নাসরিন অ্যানি, থ্যাংক ইউ।